গান কোথায় ক্লিয়ার দেন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমি শুনতে পাচ্ছি ধন্যবাদ। সবাইকে। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। হ্যালো। আমরা আশা করি সবাই সবাইকে শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, সব ক্লিয়ার। সব ক্লিয়ার। আমাদের এখনো দুজন এসে জয়েন করেনি। একজন হচ্ছে আমাদের প্রধান বক্তা। গান শুনতেছিল? এখন আমরা মোটামুটি সবাই চলে এসেছি। হ্যালো, হ্যালো। শোনা যাচ্ছে আমাকে? জি, শোনা যাচ্ছে। হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে? জি, আমরা শুনতে পাচ্ছি, সবাইকে শুনতে পাচ্ছি। আমার মনে হয় সবাই। হ্যাঁ, আমি এটা জানার জন্য ফোন করি। সবাই মোটামুটি চলে এসছে। আমি তাহলে শুরু করে দিই। জি, আপনি শুরু করুন। সবাইকে পৌষের হিম শুভেচ্ছা। আমার মনে হয় কলকাতায়ও বেশ ঠান্ডা পড়েছে, ঢাকায়ও হালকা হালকা ঠান্ডা আছে। আমরা আজকে অনেক গুণী শিল্পীদেরকে নিয়ে একটা আলোচনায় বসছি। শিল্পের জগৎ এবং শিল্পের বিষয়বস্তু এত বৈচিত্র্যময় যে তাকে বিশেষ কোনো সংজ্ঞা বা বিশেষণে আসলে বোঝানো যায় না। তাই এ নিয়ে অনেকের অনেক মতান্তর আছে। তাই অনেক বেশি কথা আমরা যতই বলতে যাব এর থেকে আরো অনেক বেশি কথা হয়ে যাবে। তো আমরা আজকের আমাদের টপিকটা আমি বলে দিচ্ছি, প্রাতিষ্ঠানিক শিল্প শিক্ষায় আধুনিক শিল্পের ভূমিকা, যার মূল কোঅর্ডিনেটর হিসেবে আছেন প্রফেসর ডক্টর হীরা সোভান। উনি কি আছেন? আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ঠিক আছে। জি জি, আমিও আপনাকে শুনতে পাচ্ছি। আমাদের মূল কোঅর্ডিনেটর প্রফেসর ডক্টর হীরা সোভান। উনি চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগ, চারুকলা অনুষদ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আছেন। এরপরে আমাদের আমাদের সভাপতি প্রফেসর ডক্টর সিদ্ধার্থ শঙ্কর তালুকদার। উনিও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের, উনি চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগে ও ডিন হিসাবে আছেন। এরপরে আমাদের প্রধান বক্তা প্রফেসর পরাগ রয়, যিনি হচ্ছে গ্রাফিক্স প্রিন্ট মেকিং বিভাগ, প্রাক্তন ডিন, দৃশ্যশিল্প অনুষদ, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়। এরপর আমাদের আলোচক হিসেবে আছেন জাহিদ মুস্তাফা। হয়ে যাচ্ছে কেন?
আচ্ছা, অনেকের একটু শুনতে প্রবলেম হতে পারে, বাফারিং হতে পারে। এটা এখন আমরা যেহেতু একটা কোভিড সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, তো ইন্টারনেটের বাফারিং এর কোনো প্রবলেম হলে আপনারা পাশে একটা চ্যাট বক্স আছে, সেখানে বলতে পারেন। আমি একটু জাহিদ মুস্তাফার পরিচয়টা দিয়ে দিচ্ছি। উনি একজন চিত্রকর, কবি ও শিল্পলেখক, পরিচালক ও শিল্প নির্দেশক হিসেবে আছেন বাংলাদেশ টেলিভিশনে। এছাড়া আমাদের সাথে আছেন ডক্টর নিহার রঞ্জন সিংহ। উনি এ প্রিন্ট মেকার, রিসার্চার অ্যান্ড রাইটার, অ্যাসোসিয়েট প্রফেসর, প্রিন্ট মেকিং ডিসিপ্লিন, ফাইন আর্টস ইনস্টিটিউট, খুলনা ইউনিভার্সিটি। এছাড়া আমাদের সাথে আছেন নিহার রঞ্জন সিংহ। এটা বারবার বলতে কেন? এটা না, মইনুদ্দিন খালেদ। মইনুদ্দিন খালেদ, জি। আমাদের সাথে আছেন মইনুদ্দিন খালেদ। উনি অধ্যাপক, সমালোচক, চারুশিল্প ও চলচ্চিত্র, ঢাকা, বাংলাদেশ। উনি বাংলাদেশ থেকেই। আপনারা কি ঠিক মতো শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, আমরা শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি। জি। এবং ডক্টর নিহাররঞ্জন সিংহ আছেন হচ্ছে প্রিন্ট মেকার ও গবেষক, সহযোগী অধ্যাপক, প্রিন্ট মেকিং ডিসিপ্লিন, চারুকলা ইনস্টিটিউট, খুলনা বিশ্ববিদ্যালয় থেকে। আমাদের আলোচনাটা শুরু করছেন আজকে আমাদের মূল কোঅর্ডিনেটর প্রফেসর ডক্টর হীরা সোভান। তো আমরা শুরুতেই ওনার কাছে চলে যাই যে আমাদের এই প্রাতিষ্ঠানিক শিল্প শিক্ষায় আধুনিক শিল্পের ভূমিকা নিয়ে ওনার বলার কি আছেন। সবাই যদি একটু আমাদের মোবাইলগুলো সাইলেন্ট করি ওয়েবিনারের সময়। ধন্যবাদ জানাই মডারেটরকে আমাকে কথা বলার সুযোগ দেয়। ওয়েবিনারে আছেন। প্রথমেই সম্মানিত আলোচকবৃন্দ এবং যারা এই আলোচনার দর্শন ও শ্রবণ করছেন তাদেরকে আমার প্রাণঢালা অভিবাদন জানাই। আমি এই অভিনয়ের সমন্বয়ক হিসেবে সেমিনারের সভাপতিত্ব করার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সম্মানিত ডিন প্রফেসর ডক্টর সীতাদা শঙ্কর তালুকদার ও সেমিনারের প্রধান আলোচক রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ও প্রিন্ট মেকিং বিভাগের অধ্যাপক পরাগ রায়কে মূল প্রবন্ধ উপস্থাপনের জন্য অনুরোধ করছি এবং একই সাথে অন্যান্য আলোচকবৃন্দকে তাদের নিজ নিজ বক্তব্য তুলে ধরার জন্য বিনীত অনুরোধ জানাই। এই সেমিনারটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের পক্ষ থেকে গত মার্চ মাসে সরাসরি আয়োজন করার কথা ছিল, কিন্তু ইতিমধ্যে সারা বিশ্বে করোনার প্রাদুর্ভাব দেখা দেয় এবং এর প্রচন্ড প্রভাব ছড়িয়ে পড়ার কারণে তা করা সম্ভব হয়ে ওঠেনি। তাই এই সেমিনারটি ওয়েবিনারে করার সিদ্ধান্ত গ্রহণ করি। আমাদের এই সেমিনারের বা ওয়েবিনারের শিরোনাম হচ্ছে প্রাতিষ্ঠানিক শিল্প শিক্ষাক্রমে সমকালীন শিল্প চর্চার পাঠ, সমস্যা ও সমাধান, কন্টেম্পোরারি আর্ট প্র্যাকটিস ইন ইনস্টিটিউশনাল আর্ট এডুকেশন, চ্যালেঞ্জ অ্যান্ড পসিবিলিটিস। অর্থাৎ আমাদের এই বিশ্বব্যাপী যদি বলা যায় যে চারুকলার যে শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষাক্রম চলছে, সেই শিক্ষাক্রমে আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষায় এই শিল্প চর্চার যে সিলেবাস গুলো আছে সেইগুলোতে আমাদের বাংলাদেশ এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সিলেবাসের সামঞ্জস্যতার অনেকটাই পরিলক্ষিত হয়, সামঞ্জস্যতা আছে। তো সেই হিসাবে দেখা যায় যে আমাদের চারু শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষাক্রম আছে সেই শিক্ষাক্রমে আমাদের যে মূল ধারা, যে ব্রিটিশ কলোনিক যে শিল্প ধারা, উপনিবেশিক আমলে যে শিল্প ধারা ছিল সেটার ধারা থেকে আমরা অনেকটাই এগিয়ে এসেছি এবং বর্তমানে আধুনিক শিল্প ধারা শিল্প চর্চায় আমাদের শিল্পকর্ম চর্চা রীতিমতো আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে এবং চারুকলা প্রতিষ্ঠানে হচ্ছে। বাস্তবধর্মী চিত্রকর্ম থেকে শুরু করে নিরীক্ষাধর্মী চিত্রকর্ম এখানে চর্চা হয়ে থাকে। তবে এখানে কিছু প্রতিবন্ধকতা থেকে যায়, যেমন ছাত্র অবস্থায় অনেকে নানা প্রতিবন্ধিতার সম্মুখীন হয়, অনেকের প্র্যাকটিক্যাল ক্লাস করতে হয়, প্র্যাকটিক্যাল ক্লাসের সুবাদে তাদেরকে আর্থিক সংস্থানের দরকার হয়, যেটা তাদের পক্ষে করা সম্ভব হয়ে ওঠে না। তাই আমাদের বর্তমান সরকারকে বা অতীতের যারা সরকার তাদেরকে ভূমিকা নিতে হবে যে যাতে এই চারুকলার শিক্ষার্থীরা যাতে সময় মতো তাদের একটা স্টাইপেন্ড পায়, যে স্টাইপেন্ডের মাধ্যমে তাদের শিল্প চর্চাটা এগিয়ে নিতে পারে এবং পরবর্তী যে সমাধানগুলো আমরা করতে পারি যে প্রাতিষ্ঠানিক শিক্ষার পর তাদেরকে যেন কর্মস্থলে যেন তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয় এবং বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে তাদের
শিক্ষকতার সুযোগ সুবিধার সৃষ্টি করা, এটা আমাদের নৈতিক দায়িত্ব। কারণ এই চারু শিক্ষা শুধু শিক্ষা গ্রহণ করেই সীমাবদ্ধের মধ্যে রাখা যাবে না। এর যে আলো দ্রুতি, এটা ছড়িয়ে দিতে হলে আমাদেরকে কোমলমতি শিশুদের থেকে শুরু করে আমাদের বিভিন্ন বয়সের শিক্ষা যারা শিল্পানুরাগী তাদের মধ্যেও এই শিল্প ভাবনা সঞ্চার করতে হবে। পরিশেষে আরেকটা কথা বলতে চাই, এই সেমিনারে ভারত, বাংলাদেশ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক এবং শিল্প সমালোচকবৃন্দ আলোচক হিসাবে অংশগ্রহণ করে সেমিনারে প্রাণ সঞ্চার করেছেন। এই জন্য তাদেরকে সাদর সম্ভাষণ জানাই। সেমিনারটি সুষ্ঠু ও সুন্দরভাবে সুসম্পন্ন করতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এর রিসার্চ অ্যান্ড পাবলিকেশন ডিপার্টমেন্টের পরিচালক ওমর ফারুক ও সহকারী পরিচালক মোহাম্মদ হারুন মিয়া আর্থিক অনুদানের ব্যবস্থা করে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করেছেন। একই সাথে চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর সুশান্ত কুমার অধিকারীর অকৃপণ সহযোগিতার জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ওয়েবিনারের মডারেটর তাজরিন জাহানকে আমার স্নেহ ভালোবাসা জানাই। পরিশেষে করোনাকালে আমরা সকলেই স্বাস্থ্যবিধি মনে চলি। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। এই করোনার সময় আমার কাছে সবচেয়ে যেটা মনে হয়, শিল্প আমাদেরকে বাসায় সবচেয়ে সুন্দর করে বাঁচিয়ে রেখেছে। আসলে আমরা যখন সবাই এক ছাদের নিচে বেশ আবদ্ধ, পুরো ফ্যামিলি একসাথে, তখন আমি অনেককে দেখেছি যে তাদের যে প্রতিভাগুলো আছে, কেউ ছবি আঁকা শুরু করেছে, কেউ আবার একটু সেলাই করা শুরু করেছে। তো এই যে শিল্পের যে ছোট ছোট মানে হেল্পগুলো আমাদেরকে, আমার মনে হয় করোনার সময় এটা আমাদের জন্য অনেক একটা পজিটিভ একটা ভাইব এনেছে আমাদের লাইফে। আবার কেউ একটু গান করা শুরু করেছে, কেউ একটু নাচ করে ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করছে। সো আমরা আমাদের প্রধান বক্তার কাছে চলে যাই, প্রফেসর পরাগ রায়। উনি আছেন? হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? জি, আপনাকে শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। আচ্ছা, শোনা যাচ্ছে। আমার ক্যামেরা দেখা যাচ্ছে? ছবি দেখা আপনার যাচ্ছে? ক্যামেরা দেখা যাচ্ছে না। ক্যামেরা দেখা যাচ্ছে না? হ্যাঁ, আমার ক্যামেরা অন আছে, কিন্তু কিছু কারণে আমি বুঝতে পারছি না ক্যামেরাটা নেই, মানে আপনার নেটওয়ার্কের আলোচনা কিছু আপনি শুরু সমস্যা করে হচ্ছে দিতে আমার এখানে। পারেন। ঠিক আছে, সমস্যা নেই। আমার মনে হয় আপনার আলোচনা শুরু করে দিতে পারেন, কারণ আমাদের সময়টা সবার একটু যদি স্বল্পতা আছে। এটা হ্যাঁ শোনা যায় তাহলে। হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি, সবাই শুনতে পাচ্ছে আশা করি। জি, আচ্ছা, শুরু করুন। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। প্রথমে যারা আজকে পার্টিসিপেট করেছেন এখানে, আমি মাননীয় সভাপতি, এই সেমিনারের আহ্বায়ক সোহবান, সভাপতি আমার বন্ধুবর সিদ্ধার্থ তালুকদার, এবং বাকি অন্যান্য যারা আজকে পার্টিসিপেট করছেন এই ওয়েবিনারে, তাদের সকলকে আমার তরফ থেকে অকুণ্ঠ শুভেচ্ছা জানাই। এবং আমরা আশা করি তারা সকলেই সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। আজকে এই করোনার সময় আমরা জানি যে এই সুস্থ থাকাটাই বোধহয় এই মুহূর্তে মানুষের কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এরকম একটি বিচিত্র পরিস্থিতিতে, সারা পৃথিবীর একটি বিচিত্র পরিস্থিতিতে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, যার মূল বিষয়টা হচ্ছে প্রাতিষ্ঠানিক শিল্প শিক্ষাক্রমে শিল্পচর্চার পাঠ, সমস্যা এবং সম্ভাবনা। যেহেতু আমাদের হাতে খুব ওয়েবিনারে একটা খুব নির্দিষ্ট সময়ে আমাদের কথা বলতে হচ্ছে, সুতরাং আমি সরাসরি নিজের বিষয়ে চলে যাই। চারুকলা শিক্ষাক্রম সম্বন্ধে, যে কোনো চারুকলা শিক্ষাক্রম সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমেই আমাদের মনে রাখতে হয় কয়েকটি বিষয়ের কথা, কয়েকটি উপাদানের কথা, যে কোনো সার্থক চারুকলা পাঠ্যক্রমের অংশ। এক, যেহেতু প্রায়োগিক উপাদান মানে প্র্যাকটিক্যাল এলিমেন্ট এই জাতীয় শিক্ষাক্রমের সিংহভাগ দখল করে থাকে, সে কারণে দক্ষ শিক্ষক, উপযুক্ত পরিকাঠামো এবং পরিকাঠামোর নিয়মিত পুনর্নবীকরণ, এই সবকটাই একটি বিশেষ চারুকলা শিক্ষাক্রমের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এইখানে পরিকাঠামো বলতে যন্ত্রপাতির কথা বলছি, তার স্থাপত্য, পরিসর এবং যে উপকরণ, এই সমস্ত কিছুরই, এবং তার সঙ্গে অবশ্যই
পাঠাগার, এই সমস্ত কিছুই কিন্তু একটি বড় চারুকলা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ অংশ। এই প্র্যাকটিক্যাল স্টাডিজের পর আরেকটি যে অংশ খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সেটা হচ্ছে তাত্ত্বিক শিক্ষা, যেটাকে আমরা সাধারণভাবে শিল্প ইতিহাস বলে থাকি। কিন্তু কেবলমাত্র শিল্প ইতিহাসই নয়, এই যে তাত্ত্বিক শিক্ষা, তাত্ত্বিক আলোচনার জায়গা যেটা, সেটি একটি শিল্প শিক্ষা প্রতিষ্ঠানের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এর তিনটে কম্পোনেন্ট সাধারণভাবে সারা পৃথিবীতেই মেনটেন করা হয়। একটা হচ্ছে শিল্পকলা ও শিল্পের বিবর্তনের ইতিহাস। দ্বিতীয়ত সামাজিক ও রাজনৈতিক বিবর্তনের ইতিহাস, কারণ শিল্প তো কোনো সমাজ বিচ্ছিন্ন বিষয় নয়, শুধু সমাজ, রাজনীতি এবং দর্শন, এই তিনটির সঙ্গে শিল্প এবং শিল্পের নির্মাণ অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকে। শিল্পকলার তৃতীয়ত যে অংশটি খুব গুরুত্বপূর্ণ তা হচ্ছে শিল্পকলার সমকালীন চর্চা সম্পর্কে সচেতনতা। একটি আদর্শ শিল্প শিক্ষাক্রমে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়া উচিত তা হচ্ছে সমস্ত বিশ্বের দ্রুত পরিবর্তনশীল শিল্প জগতের সঙ্গে প্রতি একটি নিরপেক্ষ অবলম্বন, অর্থাৎ একটি নিরপেক্ষ অবলোকন দরকার, যেখানে তিনি কোন রকম বায়াসড ভাবে একটা বিভিন্ন শিল্প চর্চাকে দেখা যায় না। আমাদের সম্পূর্ণভাবে এইভাবেই একটি শিল্পকে একটা সার্বিক চেতনার প্রকাশ হিসেবে আমাদের শিল্পকে দেখা উচিত। আবার এর সঙ্গে একটা খুব গুরুত্বপূর্ণ যে জায়গাটা অনেক সময় আমরা একটা মানে ধাক্কা খাই বা একটা সমস্যা তৈরি করে, সেটা হচ্ছে এই সমস্ত পৃথিবীর শিল্পকলার দিকে আমি দেখব, তার সঙ্গে সঙ্গে কিন্তু নিজের মাটিকে, নিজের শিকড়কে, সেটা কিন্তু ভুলে গেলে চলে না। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ বলে আমার মনে হয় শিল্প রচনার ক্ষেত্রে, শিল্প চর্চার ক্ষেত্রে। এবং এইটি একটা বিশাল বড় চ্যালেঞ্জ, কারণ আমি সারা পৃথিবীর শিল্পকে দেখতে গিয়ে অনেক ক্ষেত্রে সে যদি নিজের সূত্রের সঙ্গে সে সম্পর্ক হারিয়ে ফেলে, তখন কিন্তু সেই শিল্পটা কেবলমাত্র একটা অনুকরণে পরিণত হয়। এবং এই অনুকরণের সমস্যা আমরা বহু ক্ষেত্রে আমাদের শিল্পর ক্ষেত্রে, শিল্প চর্চার ক্ষেত্রে এবং শিল্প শিক্ষাক্রমের ক্ষেত্রেও কিন্তু আমরা বহুবার দেখে এসেছি। সুতরাং এই জায়গাটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। একটু ধান ভানতে শিবের গীতের মতো, কারণ বোধহয় আমাদের একটুখানি ব্যাপারটা একটু ইতিহাসের দিকটা একটু দেখা উচিত, যে ঊনবিংশ শতকের সূচনা লগ্নে বর্তমানে যাকে চারুকলা ইনস্টিটিউট বা আর্ট কলেজ বলা হয় তার সূচনা, এবং ইউরোপীয় শিল্প বিপ্লবের ফলে যে নব্য বণিক সম্প্রদায় সমাজের চালিকা শক্তি হয়ে ওঠে, সংস্কৃতি চর্চার জগতে তার অন্যতম ফসল হয়ে ওঠে শিল্প বিপণী বা আর্ট গ্যালারি এবং গৃহসজ্জার উপকরণ স্বরূপ শিল্পকলা। এর আগে শিল্পকলা কি ছিল? এর আগে শিল্পকলা মূলত শাসক যিনি তার প্রচার করতেন, এবং যে ধর্মীয় যে প্রতিষ্ঠান তাদের প্রচারে কাজে লাগতো। শিল্প কিন্তু ব্যক্তিগত সম্পত্তি হয়ে উঠতে শুরু করে একটি ইউরোপের, আমরা যখন দেখছি ইউরোপের এই শিল্প বিপ্লবের পরবর্তীকালে। এবং এই যে শিল্প বিপ্লব এবং তার পরবর্তীকালে সমাজ, টেকনোলজি, এই সমস্ত কিছু এবং মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক, টেকনোলজির সঙ্গে মানুষের সম্পর্ক খুব দ্রুত পরিবর্তিত হয়, এবং সমাজ, রাজনীতি, অর্থনীতি সমস্ত কিছুর প্রবল প্রভাব এসে পড়ে আমাদের শিল্পকলার ক্ষেত্রে বা চারুকলার চর্চার ক্ষেত্রে। এবং ব্যক্তি শিল্পে শিক্ষানবিশ থাকার যে প্রথা পূর্বে ছিল, তার থেকে ক্রমশ একটি চারুকলা প্রতিষ্ঠাটা প্রাতিষ্ঠানিক রূপ শিল্পকলা পেতে শুরু করে, শিল্প শিক্ষা পেতে শুরু করে। এবং সেই শিল্প শিক্ষার এই প্রাতিষ্ঠানিক রূপটা প্রথম আমরা দেখতে পাচ্ছি যেখানে প্যারিসে আমরা ঊনবিংশ শতকে আমরা ইকোলে দে বোজার্টের মধ্যে দিয়ে প্রথম এর আবির্ভাব ঘটে, যা পরবর্তীকালে কিছুদিনের মধ্যেই সারা ইয়েতে ছড়িয়ে পড়ে, এবং আমাদের এই সাবকন্টিনেন্টে আমাদের সে খুব দ্রুতই চলে এসেছিল ব্রিটিশের হাত ধরে। সুতরাং তার মধ্যে যে একটা বিশাল তফাৎ ছিল, বা বহু বছরে, প্রায় 40-50 বছরের মধ্যেই এখানে আমরা একটা প্রাতিষ্ঠানিক শিল্পকলার একটা চর্চা এবং আরম্ভ দেখতে পাই। সুতরাং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কিভাবে সমাজের বিবর্তনের সঙ্গে, রাজনীতির বিবর্তনের সঙ্গে, সবকিছুর সঙ্গে একটি শিল্প চর্চার
প্রতিষ্ঠান গড়ে ওঠে। আমরা আমি একটা সহজ উদাহরণ দিয়ে একটু আলোচনাটা করতে চাই। যে মুহূর্তের মধ্যে যন্ত্রের সঙ্গে মানুষের সম্পর্ক কিভাবে পাল্টে যাচ্ছে তার একটা খুব সহজ উদাহরণ আমি যদি গত 20 বছরের একটা হিসেব দিই, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের দেখাগুলো বা শিল্প চর্চাকে ধর ফটোগ্রাফি, এই ফটোগ্রাফি আমি যদি মানে 2000 সালের হিসেবেও ধরি, তখনও কিন্তু যে এসএলআর ক্যামেরা সেটা কিন্তু কেবলমাত্র প্রফেশনাল মানুষ ছাড়া আর কিছু মুষ্টিমেয় কিছু যাদের খুব ফটো তোলার শখ আছে তারা নানানভাবে ফটোগ্রাফি শিখে তারা সেটা ব্যবহার করতেন। এটা কিন্তু কখনোই আমরা বলতে পারি না আম জনতার ব্যবহার্য জিনিস ছিল। কিছু পেশাদার মানুষ এবং কিছু যারা একটু অর্থবান মানুষ যারা এই ব্যবহার করত। মজার ব্যাপার দেখুন, এই ফটোগ্রাফিটা আজকে এই মোবাইল ফোনের হাত ধরে আমরা দেখছি এসএলআর থেকে ডিজিটাল ফটোগ্রাফি থেকে ডিএসএলআর, এবং সেখান থেকে আজকে মোবাইল, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে একটা দৈনন্দিন চর্চার অঙ্গ হয়ে দাঁড়িয়েছে ফটোগ্রাফি। এবার তাতে ফটোগ্রাফি ভালো হচ্ছে না ফটোগ্রাফি খারাপ হয়েছে সেসবগুলো অন্য প্রশ্ন, এবং তাতে কোনো ক্ষেত্রে ভালো কাজ হচ্ছে কোনো ক্ষেত্রে খারাপ কাজ হচ্ছে, কিন্তু এটা ঠিক যে এই যন্ত্র বা ক্যামেরা নামক যন্ত্রটির সঙ্গে মানুষের সম্পর্ক বদলে গেছে। ঠিক এইভাবে আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাচ্ছি অনিবার্যভাবেই এর প্রভাবটা এসে পড়ছে, এবং সেটা ভীষণভাবে এসে পড়ছে শিল্পকলার ক্ষেত্রে, শিল্প চর্চার ক্ষেত্রে। আমরা এর সঙ্গে একটু আরেকটি সময় ঘটনা যেটা স্বল্পতায় ঘটছে আছি, সেটা আমরা যদি একটু ছোট করে নিয়ে আসি আমাদের বক্তব্যটা, তাহলে আমরা পরের আমি জনের কাছে। আরেকটু ছোট করে যাচ্ছি। জি জি, হ্যাঁ ঠিক আছে, আমি জি বলছি। আমি তাহলে খুব কয়েকটি পয়েন্টের কথা বলি, কারণ মনে হচ্ছে আমার সময় শেষ হয়ে এসছে। জি যে দুটো জায়গা নিয়ে আমাদের কথা বলার কথা, একটা হচ্ছে সম্ভাবনা, আরেকটা হচ্ছে চ্যালেঞ্জ। এই সম্ভাবনা আমি জাস্ট এই কয়েকটি পয়েন্ট আমি জাস্ট উল্লেখ করছি, পয়েন্ট ওয়াইজ উল্লেখ করছি। এক হচ্ছে সম্ভাবনার ক্ষেত্রে দৃশ্যকলার প্রায় প্রতিটি মাধ্যমই এখন চারুকলার অন্তর্ভুক্ত। ফলে নবীন শিল্প শিক্ষার্থীদের সামনে শিল্পবস্তু নির্মাণের সম্ভাবনা বা দরজা বিশালভাবে খুলে গেছে। এটা মূল কারণ হচ্ছে আধুনিকত্বের দর্শন বা পোস্টমডার্ন দর্শনের একটা যে বিকাশ সারা পৃথিবী ধরে ঘটছে, তার একটা কারণে আমাদের দেখাটা ক্রমশ চেঞ্জ হয়ে যাচ্ছে। আগামী দিনে হয়তো এরকম সময় আসছে যখন পেইন্টিং, স্কাল্পচার, গ্রাফিক্স প্রভৃতি স্পেশালাইজেশন, যেগুলো আর্ট কলেজের একটি বড় অংশ, সেই ওয়ালগুলো হয়তো ভেঙে যাবে এবং পুরোটাই একটা সার্বিক একটা চারুকলা চর্চার মধ্যে আমরা চলে যাব। একটা বিষয় চারুকলা ইনস্টিটিউটগুলো শিক্ষা দেবে, সেটা হচ্ছে চারুকলা। শিক্ষকদের নিজস্ব স্পেশালাইজেশনের পার্ট থেকে বেরিয়ে এসে আগামী দিনে অনেক বেশি পরিমাণে বিভিন্ন মাধ্যমের সঙ্গে পরিচিত হওয়ার প্রয়োজন দেখা দেবে। এই সম্ভাবনাটাও কিন্তু ক্রমশ গভীর হচ্ছে। পাশাপাশি হচ্ছে একজন মানুষের পক্ষে, আমরা সবাই এখানে অনেকেই শিল্প শিক্ষক আছি, একজনের পক্ষে কি সব বিষয়ে দক্ষ হওয়া সম্ভব? আমাদের পক্ষে কি সব জ্যাক অফ অল ট্রেডস হওয়া সম্ভব? তার নয়, কিন্তু তার পাশাপাশি তাকে যেটা করতে হবে একজন শিল্প শিক্ষককে আগামী দিনে হয়তো, যে বিভিন্ন বিষয়ের প্রতি ছাত্রদের আগ্রহ জানিয়ে তোলা এবং এমন একটি লিবারেল মাইন্ড তৈরি করা যেখানে সে বিভিন্ন রকমের পদ্ধতিকে আয়ত্ত করার ক্ষেত্র প্রস্তুত করতে পারবে। এর পাশাপাশি চ্যালেঞ্জটাও কিন্তু খুব বড় আকারে দেখা দিচ্ছে, বিশেষ করে আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশের পক্ষে, যে আমাদের যে ধরনের সরকারি বলুন বা বেসরকারি বলুন যে চারুকলা শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, তাদের পক্ষে এই যে ক্রমাগত দ্রুত নিজেকে পরিবর্তন করা, আপডেট করা টেকনিক্যালি, সেটা সম্ভব না। তো চারুকলা অত্যন্ত হয়তো আগামী দিনে ভীষণ একটা এক্সপেন্সিভ অ্যাফেয়ার হয়ে যাবে, খুব অত্যন্ত ব্যয়বহুল জিনিস হয়ে যাবে। এটা একটা বিপদ। দ্বিতীয় বিপদ যেটা, সেটা হচ্ছে আমাদের দেশের মানুষের জন্য, এই দেশের মানুষের জন্য আমরা কি পুরোপুরি একটা পাশ্চাত্য শিল্প শিক্ষার হাতের পুতুল হয়ে যাব? এই পরিস্থিতিতে এই উপমহাদেশীয় যে শিল্প চারুকলা প্রতিষ্ঠানগুলো আছে, তারা কিভাবে গাইড করবে যাতে আমাদের শিল্পকলা তাদের নিজস্ব রুটের সঙ্গে সম্পর্ক না হারিয়ে ফেলে? এটি একটি মস্ত বড় চ্যালেঞ্জ বা বলে আমি মনে করি। সুতরাং এই জায়গাগুলো, এই সমস্যা এবং সম্ভাবনা দুটোই রয়েছে। আমি এইগুলো নিয়ে সকলকে একটু চিন্তা ভাবনা করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমরা এরপরেই চলে যাই জাহিদ মুস্তাফার কাছে।
আমাদের আজকের আলোচক উনি আছেন। আমরা একটু অল্প ছোট্ট আমাকে করে শোনা যায়? আমরা শুনতে পাচ্ছি। জি আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সবাইকে সালাম। আচ্ছা, এখানে আমি আমার একটু অনেক ইন্টারাপ্ট অগ্রজরা করছি আছেন। জাহিদ, আমি জি, একটু জাহিদ আমি একটু ইন্টারাপ্ট করছি তাজরিন, জি আপনি কি বলবেন সময় বরাদ্দ কতটুকু? আমাদের সময় আসলে 5 মিনিটের মতো ছিল, কিন্তু একটু আগের বক্তব্যটা একটু বড় হয়ে যায়, আমাদের একটু হয়তো সবাইকে একটু শর্ট করে ফেলতে হবে 3 মিনিটের মতো। আমাকে 10 মিনিট বলা হয়েছিল, সেটা মোটামুটি বলেছিলাম সেরকম ভাবেই করেছিল। ঠিক আছে, থ্যাংক ইউ, সরি। ওকে, ঠিক আছে, আর না সময় না নষ্ট না আমরাও করি sorry। তাহলে। জি হ্যাঁ, ঠিক জাহিদ আছে, বলো। জি হ্যাঁ না, আচ্ছা ঠিক আছে। তো আমাদের যে মূল আলোচক পরাগ রায়, উনি যে প্রসঙ্গগুলো তুলে ধরেছেন, যে আমাদের যে শিল্পের যে পরিধি, সেইটা কিন্তু আগামী সম্ভাবনার কথাটা তিনি উল্লেখ করেছেন, যে শিল্প বোধহয় তার নির্দিষ্ট যে ক্ষেত্র, সেই ক্ষেত্র থেকে কিন্তু অনেক দূর পর্যন্ত বিস্তৃত হচ্ছে। এবং তিনি বলেছেন যে বর্তমানে যে ফটোগ্রাফি যে ব্যাপকত্ব, এবং সেগুলো নিয়ে ব্যাপক মানুষের যে চর্চা, তাদের যে আগ্রহ, সেই জিনিসগুলো তিনি তুলে ধরেছেন। পাশাপাশি আরেকটা জিনিস তিনি উল্লেখ করেছেন, যে শিল্প শিক্ষার ক্ষেত্রে এখন যে ব্যয়ভার, এটা কিন্তু অনেক বেশি। এবং এই ক্ষেত্রে আমাদের এই যে মডারেটর প্রফেসর হীরা সোভান, তিনি বলেছেন যে যদি সরকারি বেসরকারি পর্যায়ে শিক্ষার্থীদের বৃত্তির ব্যবস্থা করা যায়, তাহলে হয়তো এই যে ব্যয়ভার একজন ছাত্রকে বহন করতে হয়, শিল্প শিক্ষার্থীকে বহন করতে হয়, সেটি হয়তো কিছুটা লাঘব হবে। তো আমি মনে করি যে হ্যাঁ, এই জিনিসগুলো অবশ্যই ইয়ে করা দরকার। মানে সরকার এবং বেসরকারি পর্যায়ে এগিয়ে আসা প্রয়োজন। এই বিষয়গুলো তো আছেই। আর শিল্পের আসলে যে শিল্প একটা মহাসমুদ্রের মতো, এটা আমরা সবাই জানি। এবং এই শিল্পকে যদি আমাদের আহ, পাঠ্যক্রমে, শিল্প চর্চার পাঠ্যক্রমে সেই শিল্পকে যদি আমরা আহ, আহ, জায়গা দিতে যাই, তাহলে এটা ব্যাপকত্ব, এটা দিন দিন বাড়ছে। এটা তো ওনার কথাতে এসছে, পরাগ রায়ের আলোচনা এসছে। তো আমি মনে করি যে এই সমস্ত বিষয় নিয়ে এখানে যারা আছেন, তারাও সবাই বিস্তৃত আলোচনা করবেন। মানে বিস্তৃত আলোচনা করার অবকাশ নেই, খুব একটা সময় আমরা পাচ্ছি না। তারপরেও বলবো যে আলোচনার ভেতর দিয়ে কিছু সুপারিশ নিশ্চয়ই আজকে আসবে, এবং এই সুপারিশের আলোকে যদি আমরা ভবিষ্যতে আমাদের কর্মপন্থা নির্ধারণ করি, তাহলে শিল্প শিক্ষার যে শিল্প চর্চা বা তার শিল্প শিক্ষার সমস্যা এবং সমাধান, এগুলো অনেকটাই আমরা হাজির করতে পারবো। এবং এই সত্যিকার অর্থে ওয়েবিনারের যে উদ্দেশ্য, সেটি সার্থক হবে। তো আমি আরেকটি বিষয় বলতে চাই, যে সেটা হচ্ছে যে সাধারণ শিক্ষার্থীদের আমার কাছে যেটা মনে হয়েছে, যে চারুকলা জ্ঞান লাভের ব্যবস্থা রাখা প্রয়োজন। সেটা হলো যারা স্কুল কলেজে পড়ছে, স্কুল কলেজে পাঠ্যক্রমে আছে, কিন্তু সেটার পরিমাণ খুবই কম। সেটাকে আর একটু কিভাবে বৃদ্ধি করা যায়, এখন যেটা সংকুচিত করার একটা চেষ্টা হচ্ছে, সেটাকে না করে বরং সেটাকে কিভাবে বৃদ্ধি করা যায়, সেটির ব্যবস্থা করা প্রয়োজন। এটার কিন্তু দুইটা লাভ একদিক দিয়ে আমি বলবো, যে সেটা হচ্ছে যে একদিকে হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা চারুকলার বিষয়টা জানতে পারছে সেটা, এবং পাশাপাশি চারুকলার শিক্ষক নিয়োগের একটা প্রক্রিয়া, সেটাতে কিন্তু যারা শিল্প শিক্ষায় যারা শিক্ষিত হচ্ছে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। তাহলে দুই দিক দিয়ে আমরা উপকৃত হচ্ছি। এই ব্যবস্থাটাকে আর জোরদার করা প্রয়োজন। আমরা জানি যে অনেক বেসরকারি স্কুল আছে, অনেক কিন্ডারগার্টেন আছে, যেগুলোতে চারুকলার শিক্ষক নেই। এগুলোতে শিক্ষক নিয়োগের ব্যবস্থা করা প্রয়োজন, এবং শিক্ষক নিয়োগে ব্যবস্থার মধ্য দিয়ে এই শিক্ষাটা ব্যাপ্তি, এটা কিন্তু বাড়ানো সম্ভব। আর আমার কাছে মনে হয় যে দেশে উচ্চশিক্ষা বিস্তারের জন্য অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান এখন গড়ে উঠছে, অনেকগুলো বিশ্ববিদ্যালয় গড়ে উঠছে, এবং সেই বিশ্ববিদ্যালয় গড়ে ওঠার কারণে সেই সবের বেশ কয়েকটিতে চারুকলা বিভাগ চালু হয়েছে। এবং আমরা শুনছি যে অদূর ভবিষ্যতে আরো বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগ খোলা হচ্ছে। তো কেবল তো খুললেই হবে না, এর কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আমরা যদি অতীতে তাকাই, তাহলে দেখবো যে জয়নুল আবেদিন যখন ঢাকায় চারুকলা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করলেন, সরকারি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করলেন, পাশাপাশি তিনি কিন্তু শিল্পীদের কর্মসংস্থানের ব্যবস্থাটা, সেটা নিয়েও তিনি ভেবেছেন।
যে কারণে তিনি কমার্শিয়াল আর্ট, তারপর কারুকলা শিক্ষা, তারপর মৃৎশিল্প, এই সমস্ত বিষয়কে কিন্তু ইন্ট্রোডিউস করেছেন, এই সমস্ত বিষয় কিন্তু তিনি যুক্ত করেছেন। এবং ফলে যেটা হয় যে শিল্পীরা কিন্তু পাশ করে আর বেকার থাকেননি। এই যে শিল্পাচার্যের যে এই যে মানে শিক্ষা, এই শিক্ষাটাকে আমরা কিন্তু কাজে লাগাতে পারি। এখন যারা এই ধরনের প্রতিষ্ঠানে যারা যুক্ত আছেন, যে শিক্ষকরা যুক্ত আছেন, অনেক গুণী শিক্ষকরা আছেন, তারা ওই বিষয়টা ভাববেন। এবং এইখানে আমার মনে হয় যে এই ওয়েবিনারের মধ্য দিয়ে সেই ভাবনাটা আরো বিকশিত হবে। আমার মনে হয় কি আমি কি আরো একটু বলবো নাকি আমার সময় শেষ? আমার মনে হয় যে আমরা এরপরে যদি মাইনুদ্দিন খালেদের কাছে চলে যেতে পারি তাহলে খুবই ভালো হয়। উনিও ঠিক আছে, অপেক্ষা করছেন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আচ্ছা, সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি, সময় নষ্ট আর করব না। তো আমাদের বললেন যে কথাটা, সেটা সূত্র ধরেই বলি, মানুষের ভেতরে আত্মজাগৃতি আসাটা সবচেয়ে জরুরি। অর্থাৎ তার যদি রেভেলেশন না আসে তাহলে সে নিজের সভ্যতাও বুঝবে না, অন্য দেশের সভ্যতাও বুঝবে না। তাহলে আমি একজন শিক্ষার্থীকে বা একজন মননশীল সৃজনশীল পথের নবীন নাগরিককে কি করে দীক্ষিত শিক্ষিত করব, তার প্রথম কার্যই হচ্ছে দুটি জায়গা বলে আমি মনে করি। একটি হচ্ছে চীন সভ্যতার নিদর্শন আছে, আর্কিওলজিক্যাল সাইটস আছে। আরেকটি জিনিস হচ্ছে লিভিং ট্রেডিশন, যেটা লোকশিল্প আমরা বলি, বা ক্রাফট যেটার সঙ্গে বলি। এই দুইটা জিনিস সম্পর্কে তাদেরকে সজাগ করতে হবে। কারণ হচ্ছে আমরা এই শিক্ষা সফরের নামে এক্সকারশন যেটা বলি, সেটা কখনোই তাকে সভ্যতা সম্পর্কে উদ্দীপ্ত করে না। আমি জানি না অন্য দেশে কি হয়, আমার দীর্ঘদিনের পড়ানোর যে অভিজ্ঞতা, তাতে আমি বুঝতে পারি যে এখানে হিন্দু ভারত, বৌদ্ধ ভারত, মুসলিম ভারত, সুলতানি আমলের ভারত বা ব্রিটিশ ভারত, তার যে সভ্যতার প্রবাহ এবং তার মধ্যে যে আরো কত রকম প্রবাহ আছে, এগুলো সম্বন্ধে বিন্দু মাত্র আমাদের শিক্ষার্থীরা জানে না, যেটা জানা দরকার। আমার সামনে মিউজিয়াম ভর্তি এত আইকন আছে, আমি তার কোনোটার খোঁজ রাখি না। আমি কি করে বাংলার সভ্যতা নির্ণয় করব? আমার গঞ্জের হাটে এখনো যে পরিমাণ শিল্পী ঝাড়ু থেকে খড়গ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র এবং নানান কিছু বানিয়ে থাকে, এই যে ক্রাফট, এই যে তার মধ্যে নন্দন তত্ত্ব আছে গভীরে, সেই জিনিসটার দিকে আমরা তাকি না। আপনারা লক্ষ্য করে দেখবেন কোন প্রতিষ্ঠান কোন শিক্ষার্থীদের নিয়ে কোন গঞ্জের হাটে গিয়ে দেখিয়েছে যে ঝাড়ু এটাকে বলে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, কিছুদিন আগে পাট হঠাৎ করে খুব গুরুত্ব পেয়ে যায় এবং সোনালী আঁশ আমার একটা বিখ্যাত ইউনিভার্সিটি প্রতিষ্ঠানে সুইপার, অর্থাৎ যে সে একটা ঝাড়ু বানানোর জন্য নিয়ে এসেছিল, মানে ব্রুম তৈরি করার জন্য। কতগুলা স্টুডেন্ট চারুকলায় পড়ালেখা করা, ফিল্মে পড়ালেখা করা, ওরা দেখে বলছিল স্যার এগুলা কি? আমি বললাম এগুলার নাম পাট, একসময় সোনালী আঁশ। এই যে অবস্থা, আপনি বুঝতে পারছেন, বেশি উদাহরণ দিলাম না। সোনালী আঁশ দেখে সে চিনতে পারে নাই, যেটা ছিল গোল্ডেন ফাইবারকে দেখে সে চিনতে পারে নাই বাংলার সম্পদ। তখন বুঝতেই পারেন তার কাছে সেই পুরনো ইসে, যে 2 দিন পরে সে বলবে হয়তো যে স্যার ধান গাছ দিয়ে কি করা যায় নাকি স্যার, টেবিল বানানো যায় কিনা। তো এরকম অবস্থায় তৈরি হয়েছে যে নিজে ধান চেনে না, জমি চেনে না। আবার যে বাংলাদেশে এখনো 750 নদী সচল, অর্থাৎ জল বাংলা চেনে না, স্থল বাংলা চেনে না, যে ষড়ঋতু বোঝে না, যে কি করে হাওয়া বদল হয়, ডিরেকশন চেঞ্জ হয়। সে বলে ঠান্ডা লাগে, ঠান্ডা কেন লাগে যে বোঝে না, গরম কে যে লাগে। স্বাদ ইলিশ মাছের এখন কমে গেছে কে বোঝে না, যে ইলিশ খেতে খেতে মারা যাচ্ছে, সে জীবনে একটি ইলিশ মাছও জালও দেখেনি। সেই মানুষকে আপনি কি করে শিক্ষিত করবেন? আমাদের লজ্জিত হওয়া উচিত প্রথম কাজ, লজ্জিত শিক্ষক ছাত্র নির্বিশেষে। তারপরে হলো শিক্ষা প্রসঙ্গ। বুঝতে পেরেছেন কত রকমের জাল আছে, কোন জলে কি ধরনের জাল, কিভাবে জাল, এত রকমের জাল একই গাঙে বা নদীতে ক্রমান্বয়ে মাছ ধরার জন্য ব্যবহার হয়, তার আছে। আমাকে যদি বানানো হয় সংস্কৃতি মন্ত্রী, বলছি আমি ফান করছি না, কিন্তু সিরিয়াসলি বলছি, আমি কিন্তু নদীমাতৃক বাংলাদেশে প্রথমে জল বাংলা মিউজিয়াম বানাবো, যে জলের মধ্যে গিয়ে আপনি জাল দেখবেন এবং মাছ ধরার আরো কত রকমের যে চাই আছে বা ট্র্যাপ আছে সেগুলা দেখবেন, এবং জলের মধ্য দিয়ে দেখবেন যে কোনো একটা জলের এরিয়ার মধ্যে দিয়ে আমরা এটা দেখাতে পারি। বাংলাদেশের নদীমাতৃক বাংলাদেশের যদি কোনো ভিশনারি লোক থাকতো, তাহলে তার বোঝা উচিত ছিল জল বাংলার জাদুঘর তৈরি করা উচিত ছিল, সেটা জলেই থাকবে, স্থলে নয়।
এটা কিন্তু খুব অস্বাভাবিক না। কেন বলছি? আমার আশপাশে কিছু দেশ দেখার অভিজ্ঞতা আছে। আমি মেকং ডেল্টায় গিয়েছি, নাইল ডেল্টায় গিয়েছি এবং আমি বিভিন্ন জায়গায় গিয়েছি। মেকং এ আছে এরকম কিছু আয়োজন দেখার জন্য, নদী পাড়ে, যদিও নদীর ভেতরে না। আমাকে দিলে আমি আরো ভালোভাবে করে দিতে পারবো নিশ্চিত। আর আমি যেটা দেখেছি যে আপনি লজ্জিত হবেন যে ভিয়েতনামে যদি আপনি অ্যানথ্রোপোলজি মিউজিয়াম দেখেন, অ্যানথ্রোপোলজি ছাড়া আপনি বুঝতেই পারবেন না। আপনার জয়নুল আবেদিনও বুঝতে পারবেন না যদি অ্যানথ্রোপোলজি আপনার পড়া না থাকে। কেন মানুষটা কিভাবে বসে বটিতে মাছ কাটে, এটা যদি না বুঝেন জয়নুলের ফিগার বুঝতে পারবেন না। এগুলো খুব ডিফিকাল্ট। জয়নুলের নন্দন তত্ত্ব আলাদা নন্দন তত্ত্ব আমরা কোনোদিন ভেবে দেখেছি? আমরা কখনোই ভেবে দেখিনি। সুতরাং বাংলাদেশের জন্য পাঠটা একরকম হবে, আরেক দেশের জন্য পাঠটা হবে, যেটা আমি পরাগের সূত্র ধরে পরাগই বললাম, কিছু মনে করবেন না, আমাকে খালেদ বললাম, আমি কিছু মনে করবেন না, সেটা সূত্র ধরে বলছি যে এই যে আমার মাটির দিকে তাকানো, এটা কিন্তু খুব জরুরি হয়ে গেছে। তা না হলে আপনি কোনোভাবে ইউরো আমেরিকান সিটি থেকে বেরোতে পারবেন না। আমি বলছি তাদেরটা নিব না, অবশ্যই নিব, তাদের তত্ত্বও নিব, কিন্তু আমি অবনীন্দ্রনাথ ঠাকুর চিনি না, জয়নুল চিনি না, রবীন্দ্রনাথ চিনি না। তাহলে আমি এগুলো বাদ দিয়ে দিয়ে কিন্তু পশ্চিমে চলে যাচ্ছি। এবং এখন যে শিল্প চর্চার নবধারা তৈরি হয়েছে, তার অনেক খবরই আমরা রাখি, অনেক জায়গায় অনেক কাজে আমাদের যেতে হয় দায়িত্ব নিয়ে, দেখেছি সেগুলো কিন্তু বেশি পশ্চিমমুখী। যে নিউ মিডিয়া আর্টের কথা যে বলা হচ্ছে, নিউ মিডিয়া আর্ট কিন্তু আরো অনেক বেশি পশ্চিমমুখী, যেখানে থট প্রভোকেটিং কাজ থাকে, যেখানে চিন্তার অনেক বড়, বিশেষ করে দাদা এবং পোস্ট দাদা পর্যায়ে যতগুলো মুভমেন্ট হয়েছে, চিন্তা খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে। এবং অবজেক্ট, এখন দেখবেন অবজেক্ট ব্যবহারের ক্ষেত্রে নতুন মাধ্যম প্রয়োগ এবং নতুন শিক্ষার কথা বলছেন, তো অবজেক্ট প্রয়োগের ক্ষেত্রে আমরা কিন্তু পশ্চিমের ধারণা জাত। আমি কিন্তু ভাবি না যে আমার এই যত পাটখড়ি আছে বা একটা মানে খড়ের গাদা আছে, আমি এটাকে কি করে ইনস্টলেশনে আনতে পারি। আমি কিছু বেশ 30 বছর আগে, আমি জানি না পরাগ আপনার খেয়াল আছে কিনা, গরুর এই গোবর দিয়ে যে ইটা বানায়, এই কি বানায় জাহিদ, এটা বলো তো? ওই যে জ্বালানি তৈরি করে, জ্বালানি তৈরি করে, ওইটা স্টেক করে একজন দেখাচ্ছিল যে আসলে ভারতের খনিজ সম্পদ, কিন্তু নামটা দিয়েছে আমি খুব 1 মজা করে। মিনিট একটু ছোট্ট সময় নিচ্ছি। আমরা যদি এই লিঙ্কটা থেকে চলে যাই, আমরা যেন আবার এই লিঙ্কটাতে আবার ক্লিক করে ফেরত আসি, যদি আমরা চলে যাই। ওরা দিয়েছে, হ্যাঁ, ওরা এক্স্যাক্টলি। টাইম দিয়েছে আপনাকে। জি জি জি, আমি এক্স্যাক্টলি। দেখলাম। হ্যাঁ, যদি কন্টিনিউ চলতে থাকে তাহলে তো খুবই সুন্দর, আলোচনাটা চলতে থাকবে। আর যদি চলে যাই, আমরা যেন আবার ফেরত আসি। সরি ইন্টারাপ্ট করার জন্য, আমরা আবার শুরু করছি। জি না না, ইটস ওকে। ইন্টারাপ্ট মানে পার্ট, সবকিছু ইন্টারাপশনই আছে আমরা, তো সেটা ভালো একদিক দিয়ে। তো যে জিনিসটা হচ্ছে যে আপনার শুরুতে যেটা বলছি যে শিশুদের মধ্যে, কিশোরদের মধ্যে জাগরণটা যদি আসে, তাহলে সবচেয়ে জরুরি, তাই না? যে আপনি যখন জাগরণটা আনতে পারবেন যে হ্যাঁ তাই তো, প্রথমে তাকে একটা নির্বিশেষ ইম্পার্সোনাল স্পেসে নিয়ে বোঝাতে হবে যে সভ্যতা মুসলমানের না, সভ্যতা হিন্দুর না, সভ্যতা বৌদ্ধের না, সভ্যতা শিল্পের কোনো ধর্ম হয় না, সভ্যতা হ্যাঁ না, সভ্যতার সঙ্গে ধর্ম যাবে না। এই জিনিসটা আপনাকে বোঝাতে হবে আগে। এই জিনিসটা না বোঝানোর জন্য কিন্তু আজকে আমরা বিপদে পড়েছি। আপনি আজকে বেগম রোকেয়ার লেখা আমরা পড়তে পারি না। আমি হুমায়ুন আজাদের কথা বলছি, বেগম রোকেয়ার লেখা আপনি পাঠ্য করতে পারবেন না, সম্ভব হবে। হ্যাঁ, এই অবস্থাটা কেন তৈরি হয়েছে আমাদের বোঝা উচিত, যে এত রক্তের এবং উপর আমরা দাঁড়িয়ে আছি, এত অস্ত্রের উপর দাঁড়িয়ে আছি, অকল্পনীয় যোগ্য ৭১-এর মুক্তিযুদ্ধের পরে, ৪৭-এর দেশভাগের পরে, এত কিছু পড়ার বাঙালির আত্মজাগৃতি কেন হচ্ছে না? এটা তো বিরাট প্রশ্ন আমাদের কাছে উত্থাপিত করে। সুতরাং আমি জোর দিব যে শিল্প শিক্ষার ক্ষেত্রে সার্বিকভাবে যেন তার সভ্যতা সম্পর্কে, তার শিল্প সম্পর্কে, এবং শিল্প শুধু অবনীন্দ্রনাথ, জয়নুল, পিকাসো, দাভিঞ্চি বা জ্যাকসন পোলক বা অ্যান্ডি ওয়ারহল নয়। শিল্প আমার যে পান সাজায় বরজ থেকে এনে, সেখানে শিল্প আছে। যে ঝাড়ু দেয়, শিল্প আছে। আমি একটা ঘরও আমাকে মাটি দিলে ভালো করে লেপতে পারবো না। আমি সভ্যতার এখনো ঝাড়ুদার হতে পারিনি, আমি কিন্তু বিরাট প্রতিভা হয়ে গেছি। সুতরাং এইসব হাবিজাবি থেকে বেরিয়ে এসে কাজ করতে, এটা হচ্ছে আমার কথা আর কি। আমি এইভাবেই পড়াই ক্লাসে, আমি ওদের বোঝাতে চেষ্টা করি, জানি না কতটুকু কাজ হচ্ছে। আর পরাগের আমি আরেকটা বিষয় নিয়ে খুব ভালো একটা জিনিস তিনি ইন্ট্রোডিউস করেছেন, তার সঙ্গে আমি একটু অ্যাড করবো যে ফটোগ্রাফি, ইমেজ রিডিং এত জরুরি, এবং ইমেজ রিডিং ছাড়া কোনোভাবেই ফটোগ্রাফি কোথায় চলে গেছে। যেমন আমরা কম্পিউটার গ্রাফিক্সকে একদম গ্রাহ্য করিনি, কম্পিউটার গ্রাফিক্স ছাড়া আপনি চলতে পারবেন? এখনই কি চলতে পারছি? আমরা আজকে কম্পিউটার ছাড়া চলতে পারবো না। কিন্তু শুরুতে কি করা হয়েছিল? শুরুতে বলা হয়েছিল যে কম্পিউটার করছে, এটা আমার কি কৃতিত্ব? আর পেন্সিলও তো টুলস, আমার তুলিও তো টুলস। যে আদিম মানুষটা প্রথম নির্বাচন করেছিল যে এই পাথরটা চোখা দিক দিয়ে আমি আত্মরক্ষা করতে পারবো পশুর হাত থেকে।
সেটাও শিল্প। যে আদিম মানুষ প্রথম ভেবেছিল বাতাসটা কোন দিক থেকে বইলে শীত আসে, তাড়াতাড়ি উল্টো দিকে যেতে হবে, সেটাও শিল্প। এই অনুভূতিটাও শিল্প। সুতরাং কোনো কিছু না করেও শিল্প। এই যে কনসেপচুয়াল আর্ট, এটা আদিম প্রিমিটিভ আর্টে আছে, প্রিমিটিভ জীবনযাপনে আছে। আমরা সেগুলাকে আধুনিক আধুনিক করে করে অমুক করে তমুক করে এমন করে ফেলেছি যে অনেক সময় দেখা যায় যে পোস্টমডার্ন তত্ত্ব পড়তে গিয়ে আগের সব জিনিসকে আমরা ঘৃণা ভরে নাকচ করছি, কিন্তু নাকচ করে তো কিছু এগোয়নি। হ্যাঁ, নাকচ করে কিছু এগোয়নি। এই যে রেনেসার পর থেকে অভিজাত সম্প্রদায় 70 সেঞ্চুরি ডাচ পেন্টিং হয়ে যেভাবে গেছে, একাডেমি, তারপর স্কুল হয়েছে এই নেপোলিয়ন থার্ডের সময়, যে বললেন ইকোল দে বোজার্ট। তো এখন সেই জিনিসটা হলো যে স্কুল কিন্তু একটা মারাত্মক খারাপ জিনিস, আমাদের প্রথমে মনে করে দিতে হবে। তুমি এখানে এসছো, তোমাকে কিন্তু এইখানে পড়ার জন্য শুধু আসো নাই, তোমাকে বাইরের দিকে তাকাতে হবে। এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, যে তাকে তার দেশ সম্পর্কে সজাগ করা এবং পৃথিবীর অন্য তত্ত্ব সম্পর্কে। আর একাডেমিক পড়ালেখার একটা কথা বলি, আমি শেষ করব। কারণ হচ্ছে যে একাডেমিক পড়ালেখা আমরা দেখেছি যে রেনেসা থেকে বিশেষ করে আমরা খুব আনন্দের সঙ্গে পাঠ করি হচ্ছে ম্যাক্সিমাম ইমপ্রেশনিজম তো খুব মধুর, তার এক্সপ্রেশনিজমে আসি, কিউবিজমও কিছুটা পড়াই, এবং যখনই চিন্তার জায়গাটা তৈরি হয় দাদা থেকে, সুরিয়ালিজম থেকে, যখন তত্ত্ব দরকার হয় গভীরভাবে, তখন পশ্চিমের ইতিহাস থেকে আমরা সেই জায়গাগুলোকে উপেক্ষা করি। এখন সেই জায়গাগুলো উপেক্ষা করে এইখানে যেই জিনিসটা আমি বলতে চাই, আপনারা যে কোর্স, আমরা যে আউটলাইন তৈরি করি, কোন কোন কোর্স কি পড়ানো হবে, সেইটা হচ্ছে সবচেয়ে জরুরি। এখন আমি যদি বলি এত বড় পড়াতে পারবো না, আমি তাকে বুঝিয়ে দেবো রেনেসা থেকে এই ল্যাঙ্গুয়েজ, ন্যাচারালিজম, রিয়ালিজমের মধ্য দিয়ে কি করে ল্যাঙ্গুয়েজটা তৈরি হলো, রেনেসার ল্যাঙ্গুয়েজটা কোথায় ব্রেক করলো, কালারের প্রশ্নে ইমপ্রেশনিজমে, এসে ফর্মে কিউবিজমে কি করে, দাদাইজমে কি করে এক্সেপশনালি এবং অ্যাবসলিউটলি চিন্তা প্রধান হয়ে উঠলো, সেরিব্রাল হয়ে উঠলো, সেই জিনিসটা বলে আমরা তারপরে পোস্ট দাদা এই জিনিসগুলো তত্ত্বগুলো বুঝালাম। পাড়ার পাশাপাশি কিন্তু আমাদের এই জয়নুলের, রবীন্দ্রনাথ ঠাকুর, ভারত শিল্পের স্বর্ণাঙ্গ, এই জিনিসটা পড়াতে হবে, বোঝাতে হবে হিন্দুরটাও তোমার শিল্প, বৌদ্ধেরটাও শিল্প, মোগলটা তোমার শিল্প, কোম্পানি আমল তোমার শিল্প, কোম্পানি আমলের চেহারা এইখানে যেরকম অন্য জায়গায় এরকম নয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি অনেক ইসেরও আছে, ডাচদেরও আছে, কিন্তু ব্রিটিশদেরও আছে। মোগল অন্য জায়গায় যেমন ভারতের মোগল এক নয়। সেই জিনিসগুলো বোঝানোর মতো দক্ষ টিচার আমাদের দেশে বাপসবর্তীও থাকে খুব কম সংখ্যক। তাদের সুযোগ সুবিধা, চর্চার ইতিহাসটা অনেক বড়, সেখানে কিছুটা আছে যারা সভ্যতার কাছাকাছি থাকে, অজন্তা যেতে পারে, ইলোরা যেতে পারে, তাদের সভ্যতা অনেক বেশি মূর্তিমান। আমাদের সভ্যতা কিন্তু মূর্তিমান নয়, কারণ আমাদের বেশিরভাগই হচ্ছে মিউজিয়ামে। সুতরাং মিউজিয়াম ভিজিট আমাদের জন্য অপেক্ষাকৃত বেশি জরুরি। আমাদের জাতীয় জাদুঘরে যা সংগ্রহ আছে এবং অন্যান্য সাইট স্পেসিফিক জাদুঘর যেগুলো আছে, ময়নামতি, পাহাড়পুর, মহেশতলা সহ, এবং লালবাগ এবং ছোট ছোট যে মিউজিয়াম আছে, এই জিনিসগুলোকে ভিজিট করানো সম্ভব। আর অনেক জায়গায় অনেকেই আছেন, রাজশাহীতে আছেন, খুলনায় আছেন, তাদের কিন্তু অসম্ভব সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো কাজ করানো উচিত, যে তাদের এলাকায় যেটা বিশেষ সেখানে তারা এক্সকারশন করতে পারে, সেটার উপর মার্কস দেওয়া উচিত। আমরা একটা লক্ষ্য করে দিয়েছি, সেই কোর্স যদি মার্কসের আওতায় না আসে, ছেলেপেলেরা পড়তে চায় না। হ্যাঁ, তোমার এখানে রাজশাহীতে এই সরা হয়, এই শখের হাড়ি হয়, শখের হাড়ির উপর তোমার অ্যাসাইনমেন্ট, এবং এটা করে নিয়ে আসে, হয়তো করা হয়, কিন্তু এটা ব্যাপকভাবে তাদেরকে বোঝানো উচিত, এই জিনিসটা দরকার। আর একটা জিনিস হয়ে গেছে যে অনেক কিছু আমরা যেমন আলপনা করি শহীদ মিনারে ভাষা দিবসে, তাই না? আলপনা তো আসলে শুধু বহিরাঙ্গনের ব্যাপার নয়, দৃষ্টি নন্দন, নয়ন সুখকর একটা বিষয় নয়। আলপনার পেছনে তত্ত্ব আছে। আলপনা কেন করে? আমরা যখন একটা পাখি বানাই বা একটা করি, সেটা আসলে আমি সিম্বলিক্যালি আঁকি, পাখিটা আমাকে প্রোটেক্ট করবে, যেমন কথকথায়, রূপকথায়, গল্পে নানান ধরনের চরিত্র আমরা দেখি না, সেগুলোর কারণেই তো আমরা মৌলবাদের ভূত ছাড়ানোর জন্য বিভিন্ন প্রাণী নিয়ে আসি। হ্যাঁ, শুভ জিনিসকে প্রকাশ করি, শুভ জিনিসকে চাই, বর চাই, এগুলোর সঙ্গে ব্রত কথার সম্পর্ক আছে, এগুলো আমাদের সভ্যতার পাঠ, এর সঙ্গে কোনো ধর্মের সম্পর্ক নেই, এই জিনিসটা বোঝা উচিত। সুতরাং আমরা কিন্তু অনেক উপরি যাচ্ছি, তো এই জন্য ভালো শিক্ষক দরকার। আর যিনি পড়াতে আসবেন, শিল্প শিখাতে আসবেন, প্র্যাকটিক্যাল সাইড হোক, হিস্ট্রি থিওরির লোক হোক, নিবেদিত প্রাণ হতে হবে। সেই শিক্ষক যদি পাগল না হয়, পাগল মানুষ ছাড়া শিল্প চর্চা সম্ভব না। কারণ বিড় করে যারা লেখালেখি করেন, বোঝাবুঝি করেন, সারাদিনই নিজের সঙ্গে কথা বলেন, কিন্তু কাজ কাম যদি কোনো না থাকে, শুধুই কথা বলতে থাকে জোরে জোরে, তখন লোকজন বলে যে আসলেই পাগল। ধন্যবাদ। আপনার বক্তব্য শুনে এখনই মনে হচ্ছে যে আমি যদি ক্লাস করতে চলে যেতে পারতাম স্যার, আমার মনে হয় খুব ভালো লাগতো। এমনি যদি ক্লাস করতে পারতাম আপনার বসে বসে, আমি এরকম শুনতে খুব পছন্দ করি। তো আপনার আলোচনা থেকে যদি আমার মনে হয় যে আমাদের আসলে বাংলার
নিজেদের যে জালগুলোর সাথে সাথে সবার আগে নিজেদের ঐতিহ্য আর শিল্পের মায়াজালটা নিজের মধ্যে থাকতে হবে, তা না হলে আমি আমরা একটা আসলে কথা বলি, জি থাকবো না, মায়াজাল থাকতে হবে। একটা কথা বলি, জি আমিও লোকশিল্প ওই যে চারু কারুকলা ফাউন্ডেশন আমাদের যেটা সোনারগাঁয়ে, যেটা জি বঙ্গবন্ধু জয়নুল আবেদিনকে করতে দিয়েছিলেন, জি সেখানে গভর্নিং বডির মেম্বার ছিলাম, পরিচালনা আচ্ছা পর্ষদের। জি আমি অনেকদিন মিটিং করার পর দেখি কোনো কিছু আগায় না। তখন বলে যে আপনারা যে বলছিলেন বিভিন্ন জিনিস সংগ্রহ করার জন্য, কি সংগ্রহ করবো আমরা? আমি বললাম যে আমার ময়মনসিংহ এলাকায় ঘুঘু ধরার এক ধরনের ফাঁদ আছে। ফাঁদ আছে মেয়ে ঘুঘুটা পুরুষ ঘুঘুকে ডাকে, মেয়ে জি ঘুঘুটা আটকানো থাকে, ও ডাকে জি যখন পুরুষ ঘুঘুটা এসে যেখানে বসে ফট জানি। করে ফাঁদটা হুম আটকে যায়। হুম এটা কিন্তু ময়মনসিংহে আছে। তা এখন কত অন্য জায়গায়ও আছে ডেফিনেটলি। তো আমি বলছি এই ফাঁদটা দরকার। কেন এই ফাঁদ আগে নাম করলাম, ঘুঘু ধরার ফাঁদ জোগাড় করেন, তাইলে প্রশাসন চলবে, আমলাতন্ত্র ঠিক হবে। ওইখানে ঘুঘু ধরার ফাঁদ, এবং মন্ত্রী ছিলেন, নূর ভাই ছিলেন, আসাদুজ্জামান নূর, নাট্যজন, হেসে উঠলেন। জি আমি বললাম যে নূর ভাই হাসলে হবে না, ঘুঘু ধরেন আগে, নাহলে গভর্নমেন্টের কিন্তু এত বাজেট আপনি চিন্তা করতে পারেন। আমরা তো যাই মিটিং এ বসে থাকি, আমাদের চেয়ে খারাপ লোক আছে, আমরাও খারাপ। ওরা মোবাইল টোবাইল টিপে তারপরে মিটিং শেষে ৩,০০০ টাকা পকেটে নিয়ে চলে যায়। সিদ্ধার্থ হাসছে, সিদ্ধার্থ খাইছে, আমিও খাইছি এই টাকা। আমরা কে না খাইছি আমি এই টাকা? আপনার আরেকটা কথার তাই তো সাথে আমি খাইছি। একমত হব যে আমরা যদি জাদুঘরের দিকে যাই, আমি যে কয়টা কান্ট্রি ভিজিট করেছি, আমি সবসময় মিউজিয়ামে যাই সবার আগে। কারণ একটা দেশকে জানতে হলে সবার আগে আমার মনে হয় যে মিউজিয়ামে গেলে আমার জন্য খুব জাদুঘরে যাওয়া। বড় একটা জায়গা জাদুঘরটা। হুম। সেই তুলনায় আবার যখন নিজেদের দেশে জাদুঘরটার দিকে তাকাই, তখন এসে মনে হয় যে এখানে আসলে অনেক কিছু করার আছে, অনেক কিছু হ্যাঁ, করার আছে এইখানে আমি যেখানে বলি জাদুঘর হচ্ছে লিভিং, লিভিং হতে হবে। আমাদের হচ্ছে ডেড এক্স্যাক্টলি মিউজিয়াম। ডেড মিউজিয়াম কেন জানেন? একদমই আপনি যদি বলেন যে আমি ৩টা বৌদ্ধ ইসে নিলাম, আইকন নিলাম, এগুলার জি এই নাম, এগুলার এই স্টোরি। যেমন জি ক্যালকাটার যে ইন্ডিয়ান মিউজিয়াম আছে, জি তারা কিন্তু আমি এই জন্য বলছি, এটা রিলেটেড বলেই বলছি, জি যে অ্যানথ্রোপোলজি ফর চিলড্রেন, আর্কিওলজি ফর চিলড্রেন, ফর চিলড্রেন, হুম হুম মানে আপনি না কিশোরও না, কিন্তু না শিশু। ছোটদের একদম থেকে শুরু করতে হবে একটা করে ইমেজ ৩টা ভাষায়, বাংলা ভাষায়, হিন্দি ভাষায়, এই পড়া নিশ্চয়ই জানেন এটা, এবং ইংরেজি ভাষায় তাকে সম্পর্কে বলা হয়েছে। শিবের মূর্তিটা দেখালো, শিবের এই রূপটা, এটার মানে দেখিয়ে দিল। জি ঠিক আছে? তো এখন দেখেন অ্যানথ্রোপোলজি ফর চিলড্রেন, তারা মিউজিয়াম কিন্তু এটা পাবলিকেশন, ইন্ডিয়ান জি মিউজিয়ামের, মানে ক্যালকাটায়। হুম আমাদের মিউজিয়ামে আপনি কি দেখবেন? আমি চাচা ছোলা ভাষায় বলি, কোন মন্ত্রী আসছেন, কোন সচিব আসছেন, কে উদ্বোধন করবেন, কি সব সমস্যা। আমরা এটার বিপক্ষে না, কিন্তু আপনি এইটা মানে ইনস্টলেশন আর্টের মতো হয়ে গেছে। যদি আপনি ১ বছরে সংগ্রহ করেন যে কোন কোন মন্ত্রী আসছিল এবং কাকে কি করে চাটু বাক্য দিয়ে লেখা হয়েছিল, তাহলে আপনি বুঝতে পারবেন দেশটা কিভাবে যাচ্ছে। মানে দুর্নীতি দমন না করে মোসাহেবি দমন ব্যুরো করা উচিত। বাংলাদেশের কোনো কি থাকে, মন্ত্রণালয় থাকে, মোসাহেবি দমন। হ্যাঁ, এবং আরেকটা জিনিস দেখেন, আপনার আমি যখনই একটা বলে কথা যে বলতে পারি? মিউজিয়ামকে জীবন্ত করতে, শিওর শিওর বলেন। অবশ্যই আমি একটা কথা বলতে পারি? আমি এই খালেদ সাহেবের কথা শুনতে শুনতে আমার মনে হচ্ছিল একজন মানুষের কথা। তিনি রবীন্দ্রনাথ ঠাকুর শিলাইদহে বোটের ওপর দিয়ে, তুমি তো অনেকদিন ওই শিলাইদহে কাটিয়েছেন, এবং সেখানে ওই বোটের ওপর দিয়ে তিনি একটা খুব গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন। ওই যে ওই নদীর মধ্যে দিয়ে যেতে যেতে, পদ্মা বোটে যেতে যেতে বিভিন্ন জায়গায় যে গ্রামে দাঁড়াতেন, এক একটি গ্রামে এক একটি অংশে দাঁড়াতেন, এবং সেখানকার যে গৃহ তৈরির, মাটির বাড়ি তৈরির যে ধারণা, তার ছোট ছোট রেপ্লিকা ওখানকার, এবং অধিকাংশ সময় মহিলাদের দিয়ে তৈরি করাতেন। এবং লোকশিল্প যেগুলো ছিল, যে প্রতিটি স্থানে যে লোকশিল্প, মানে এই পদ্মার অববাহিকায় এক একটি অংশে লোকশিল্পের কিন্তু চেহারা চেঞ্জ হয়ে যাচ্ছে, সেইটা কিন্তু রবীন্দ্রনাথ কালেকশন করেছিলেন। ও কালেকশন করে সেইগুলোকে, যে এগুলো যে কত গুরুত্বপূর্ণ, যে কিভাবে কালেক্ট করতে, এটা শান্তিনিকেতনের ছেলে মেয়েদেরও সেগুলোকে দেখানো হতো, শেখানো হতো। অধিকাংশ শিল্পবস্তু এখন আর নেই ওনার কালেক্ট করা, কারণ সেগুলো খুবই কি বলে, সেগুলো খুব পার্মানেন্ট মেটেরিয়ালে তৈরি নয়, সেটা অন্য কথা। কিন্তু মূল যেটা বলেছিলেন, যেটা হচ্ছে তোমরা যদি দেশের শিল্প না জানো, দেশের শিল্পকে না বুঝতে পারো, তাহলে কিন্তু সারা পৃথিবীর শিল্পকে জানা যাবে না। এবং এই বছর আমি একটা খুব গুরুত্বপূর্ণ বছর এটা, কারণ এই বছর এই কলা ভবনের ১০০ বছর, ১০০ বছর, অর্থাৎ আধুনিক শিল্প শিক্ষার, এই উপমহাদেশে আধুনিক শিল্প শিক্ষার ১০০ বছর, যেটা করেছিলেন এই মহাপুরুষ। তিনি যেই জায়গা থেকে আজকে আমি যে কথাগুলো বলছি, এই যে বিভিন্ন স্পেশালাইজেশন ভেঙে দেওয়া, উনি যেটা তৈরি করেছিলেন, যে কলাভবন তৈরি করেছিলেন, সেখানে কোনো স্পেশালাইজেশন ছিল না। সেখানে লোকশিল্পীরা এসে ছবি শেখাতো, সেখানে ট্র্যাডিশনাল
আর্টিস্টদের নিয়ে আসা হতো, সেখানে আবার স্টেলা ক্রামরিস আসতেন, সেখানে আচ্ছা, ইউরোপ স্টেলা থেকে ক্রামরিস মিলোয়েড আসতেন, হুম, এবং একজন সর্বোপরি ছিলেন নন্দলাল বসুর মতো একজন বিরাট মাপের শিল্পী এবং উদারমানের মাস্টারমশাই। মানুষ। আজকে তার পরবর্তীকালে কি দুর্ভাগ্য দেখুন, সেইখানেই কিন্তু সরকারি হাতে যখন চলে গেল, স্পেশালাইজেশন হলো, তারা গদবাধা আমাদেরও ইউজিসি তাদের নৌকো তাদের ইয়েতে ভাসিয়ে দিল, তাদের খালে ভাসিয়ে দিল, মহাসমুদ্র থেকে আমরা খালে চলে এলাম। এটা কিন্তু আমাদের দেশের হয়তো হতে পারে যে সেই সময়ের পরিপ্রেক্ষিতে এত বিশাল, রবীন্দ্রনাথ তো 100 বছর কেন, আমার তো মনে হয় 1000 বছর এগিয়ে থাকা একজন বাঙালি, যাকে এখন আমরা ছুতে পারছি না। আজকে যে কথাগুলো আমরা বলছি 100 বছর আগে অনেক লোকটা আগে সেইটা বলে গেছেন 100 বছর আগে। কিন্তু আমরা আজও এই মাটিতে আজকে আমরা দাঁড়িয়ে আছি, আপনি আমি দাঁড়িয়ে আছি, আমি ওই বর্ডার ভুলে যান, সেইখানেই কিন্তু এটা তৈরি হয়েছিল। মানে শুধু লোকশিল্প, ইয়ে লোক নয়, সাহিত্য ভারতের নয়, তারই সারা হাতেই তো। পৃথিবীর শিল্প শিক্ষা মানে অ্যাজ অ্যান আর্ট লোকশিল্পের এডুকেশনের সংগ্রাহক হিসাবে আদি সংগ্রাহক রবীন্দ্রনাথ। আদি সংগ্রাহক কিভাবে করতে হয় উনি শিখিয়েছিলেন, এবং সেটা ওনাকে শিখিয়েছিলেন ভগিনী নিবেদিতা, টানলে না অনেক বিশাল বড় সুতোর মতো বেরোয়। ভগিনী নিবেদিতা বলেছিলেন যে তোমরা যদি নিজের দেশকে না জানো, এটা রবীন্দ্রনাথকে ভালো করে বুঝিয়েছিলেন, এবং তারা এটা শুরু করেছিলেন, কিন্তু আমরা তো কিছুই রাখতে পারলাম না। না, আমরা কি কিছুই করেছি রাখতে বলুন পারিনি। সেই তুলনায়? সেই আমরা খুব বড় দুর্ভাগ্য আর কি, সব পেয়েও পাইনি। হ্যাঁ। ধন্যবাদ। ঠিক আছে, আমরা নিহার রঞ্জন সিংহর কাছে চলে যাচ্ছি। এরপরে আলোচনা উনি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন আমার মনে হচ্ছে। সরি, না, অপেক্ষা করছি না, আমি আসলে মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম আমাদের দেশের আমিও। প্রখ্যাত শিল্প ইতিহাসবিদ, জি, তার কথা শোনাটাই আসলে বাঞ্ছনীয়, এবং আমি শুনে শুনেই অনেক বেশি সমৃদ্ধ হয়েছি। যতটুকু বলবো তার থেকে আমার মনে হয় যে আমার শোনাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর আজকের এই ওয়েবিনারের যে মুখ্য আলোচক যিনি এখানে রয়েছেন আমার সামনে, তিনি আসলে আমার দেখা একটা বড় ধরনের স্তম্ভ, আমার একেবারে সরাসরি শিক্ষক এবং আমার মেন্টর। আমার এখানে উপস্থিত রয়েছেন সভাপতি হিসেবে সিদ্ধার্থ শঙ্কর তালুকদার স্যার, উনি আমার সরাসরি শিক্ষক। তো আমি নেহাতেই তাদের তুলনায় একেবারে শিশু, আমি খুব বক্তব্যে যে খুব একটা কিছু কন্ট্রিবিউট করতে পারবো এরকম নয়। তারপরেও যেহেতু আমাকে এই সম্মানটা দেওয়া হয়েছে যে আলোচক হিসেবে এত বড় বড় মানুষের সাথে আমি কথা বলছি, এটা সত্যি আমি সম্মানিত বোধ করছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার আসলে প্রিয় প্রাঙ্গণ, আমার নিজের শিক্ষায়তন, এর সঙ্গে যুক্ত সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং শ্রদ্ধা জানাই। তাদের প্রতি শ্রদ্ধা রেখেই আমি আমার দুই একটা বিষয়ে আমি যে কথাগুলো এখন শুনলাম, জাস্ট আমি আমার অবজারভেশন গুলো শেয়ার করছি। সেটা খুবই সংক্ষিপ্ত, মানে আমি মনে করি না যে খুব বেশি বলবার আমার আছে, হ্যাঁ, কারণ এত দার্শনিক আমি এখনো হয়ে উঠিনি। তো প্রথমে আমার শ্রদ্ধেয় পরাগ স্যার যে কথাগুলো বললেন, যে তিনি কতগুলো মৌলিক প্রশ্নের উত্থাপন করেছেন এখানে, সেগুলো যেমন ছিল যে আমরা কি পাশ্চাত্য নির্ভর হয়ে যাচ্ছি কিনা, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর একটা বিষয় যে শিল্প নির্মাণের ক্ষেত্রে আমাদের আসলে মাটির সাথে থাকা উচিত, আমাদের আবহাওয়া, জলবায়ু এবং সবকিছু মিলে আমাদের বেড়ে ওঠা উচিত। আবার এখানে আমাদের মঈনুদ্দিন খালেদ, উনি শিল্প সমালোচক, উনি বেশ বক্তব্যের মধ্যে পুরোটা জুড়েই এক ধরনের আক্ষেপ ছিল, যে আক্ষেপগুলোর মধ্যে হচ্ছে যে আমরা আসলে নিজেদের শেকড়টাকে ভুলে অন্যদিকে যাচ্ছি। এখানে জাহিদ মোস্তফা উনি বলেছেন যে বিশ্ববিদ্যালয় এবং বিশেষ করে একদম শিশু শ্রেণীতে পাঠ্যক্রমে কিছু পরিবর্তন আনা প্রয়োজন। তা আমরা মেনে নিচ্ছি সবগুলোই ঠিক। আমরা এই পাশ্চাত্য যে প্রবণতা, সেটা থেকে পিছিয়ে আসার কিন্তু কোনো পথ এখনো পর্যন্ত সেভাবে বার করতে পারিনি। আজকে শিশু তো ভাবনায়, যেখান থেকে শিশুরা আসলে যাদের মনন তৈরি হয়, দেখুন আমরা কিন্তু শিশুদের হাতে মোবাইল দিয়ে তাদেরকে দেখাচ্ছি এম্মা উইন্ডি, এলসা, ফ্রোজেন। অর্থাৎ আমাদের শিশুরা কিন্তু ওই যে মঈনুদ্দিন খালেদ সাহেব বললেন যে জাল দেখে না, মাছ দেখে না, এইগুলোকে নান্দনিকভাবে আমরা কিন্তু তাদের হাতে এখনো পৌঁছে দিতে পারিনি। সেই জায়গাটা কিন্তু শিল্প শিক্ষার একটা বিশাল চ্যালেঞ্জ আমি মনে করি, যে আমরা যদি সেখান থেকে বেরিয়ে না আসতে পারি, আমরা যদি শিশু তো সেই মনন তৈরির ক্ষেত্রে যদি আমরা কোনো ব্যবস্থা খুব শীঘ্রই নিতে না পারি, তাহলে কিন্তু আমরা আমাদের যে যাত্রা অভিমান যেটা আছে, আমাদের যে মানে আমরা যে মাটির সন্তান, সেইটাকে কিন্তু আমরা কোনোভাবেই ধরে রাখতে পারবো না। কারণ পৃথিবী যদি আপনাকে টেনে নিয়ে যেতে থাকে, আমাদের যদি পেছন থেকে টানার কোনো জিনিস না থাকে, সেখানে আপনি আটকাতে পারবেন না। তদ্রূপ ভাবে একদম উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কি হচ্ছে, যে কথাগুলো এখানে হয়তো আসা উচিত ছিল,
আসে নাই, বা আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আমাদের এই দেশের, একটু আগে আমরা শুনলাম যে এক এক দেশের শিল্প শিক্ষার পদ্ধতি এক এক রকম হওয়া উচিত। শিল্প শিক্ষার পদ্ধতিতে দর্শনগত প্রভাব সেটাও কিন্তু একটা স্বদেশিকতা থাকা উচিত। আমি একটা বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছি, আমি দেখি যে এই বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষকদের শিক্ষকতা কিভাবে করতে হয়, তার মানদণ্ড এবং তাকে যে ট্রেনিং গুলো দেওয়া হয়, সেখানে কিন্তু আমাদের পড়ানো হয় ব্লুমের ট্যাক্সোনমি। আপনারা যারা মানে এটার সঙ্গে যুক্ত সবাই জানেন যে এখানে আমাদের ব্লুম ট্যাক্সোনমি পড়ি, এবং ব্লুমের যে 6টা ইন্ডিকেটর রয়েছে সেই ইন্ডিকেটর গুলো ধরে ধরে আমাদের শিক্ষকদের শিক্ষার্থীদের আমরা ইভালুয়েট করি। কিন্তু এখানে যে রবীন্দ্রনাথের কথা এসছে, রবীন্দ্রনাথের একটা বিরাট অংশ আছে, বিরাট দর্শন আছে শিক্ষা ভাবনা, সেটা কিন্তু আমরা এখানে নেই না। বিশ্ববিদ্যালয়গুলোতে এখনো কিন্তু সেটা অ্যাডপ্ট করা হয়নি। এখানে কাজী মোতাহার হোসেন রয়েছে, যার শিক্ষা ভাবনা সাদস্যিকতা একটা সাংঘাতিক স্তর, সেটাকে কিন্তু কখনো অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে না। এর মধ্যে বিশ্ব রাজনীতি যুক্ত। শুধু আমরা স্বদেশিক মানে দেশীয় ভাবে কিন্তু খুব একটা কিছু করতে পারবো না, কারণ বিশ্ব ব্যাংক যখন আমাদের এই প্রজেক্টগুলো দিচ্ছে তখন কিন্তু তারা কিছু প্রেসক্রাইব করে দিচ্ছে। বিষয়গুলো এই যে আমরা স্বদেশিকতার মানে চিৎকার করছি, অনেক কথা বলছি, কিন্তু মূলে কিন্তু অর্থনৈতিক যে বিশ্লেষণ, অর্থনৈতিক যে কারণ, সেই কারণগুলো কিন্তু এর সঙ্গে একটা বড় যুক্ত, মানে বড় একটা কারণ। আর একটা সমস্যা আমাদের দেশে, বিশেষ করে বাংলাদেশে, সেটা হচ্ছে এই চারুকলা শিক্ষা প্রসারে মৌলবাদ একটা সাংঘাতিক সমস্যা। সাম্প্রতিককালে যে ভাস্কর্য নিয়ে যে জিনিসটা চলছে, এটা তো মানে এটা তো কোনো সভ্য দেশে হতে পারে না। যে একটা মূর্তি, একটা সংস্কৃতিকে আমরা কিভাবে দেখতে চাই, বা সংস্কৃতির যে ইন্ডিকেটর গুলো রয়েছে, যে প্যারামিটার গুলো রয়েছে, সেটা নিয়ে কিন্তু এখন একটা বিরোধিতার জায়গায় আমরা চলে এসেছি। মানে পৃথিবীতে তথাকথিত যে শিক্ষা মানে মানে সভ্য যে দেশগুলো রয়েছে, সেখানে কিন্তু ধর্ম আছে, ধর্ম কিন্তু কখনো শিল্পের পরম্পরায় মানে বাধা হয়ে দাঁড়ায়নি। আমাদের দেশে কিন্তু আমরা এখন ভাবছি, আমাদের দেশের আজকে থেকে 20-20 বছর আগে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের ড্রেস কোড কেমন ছিল, আর এখন আমরা কোন দিকে যাচ্ছি। তার মানে মননের দিক থেকে কিন্তু আমরা অনেক দিকে মানে এগিয়ে না গিয়ে আমরা কিন্তু পিছিয়ে এসেছি। আমরা কোনোভাবেই কিন্তু আমরা মননটাকে এগিয়ে নিয়ে যেতে পারিনি। আমরা হয়তো টাকা পয়সার দিক থেকে একটু এগিয়ে গেছি, আমরা অর্থনৈতিকভাবে বলছি মধ্যম আয়ের দেশে গেছি, কিন্তু আমাদের সৃজনশীল যে জায়গাগুলো, আমাদের প্রাত্যহিক জীবনে যে শিল্পকলা, যেটা মঈনুদ্দিন খালেদ সাহেব বললেন, সেইটার যে চর্চা, সেই জায়গায় কিন্তু আমরা অন্য জিনিসকে ঢুকিয়ে দিয়েছি। আমরা ঝাড়ু দেখবো না, আমরা মাছ দেখবো না, আমরা জাল দেখবো না। আমরা এখন অনেক বেশি হিজাব নিয়ে কিন্তু, হিজাবের ডিজাইন নিয়ে কিন্তু অনেক বেশি সচেতন, এবং সেটাকে একটা বাণিজ্যিকীকরণ করা হয়েছে। যে সেখানে আমরা দেখছি যে হিজাবকে আবার কিভাবে পেট্রোনাইজ করা যায়। সেখানে বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো তাদের জন্য শ্যাম্পু বানাচ্ছে, তাদের জন্য আলাদা কসমেটিক্স বানাচ্ছে। অর্থাৎ সেটাকে কিন্তু আমরা ডিসকারেজ করছি না, সেটাকে ইনকারেজ করে আমাদের সংস্কৃতি থেকে একদম ছিন্নমূল একটা জায়গায় আমরা পৌঁছে যাচ্ছি। তো এই জায়গাগুলো কিন্তু আমাদের আসলে সংস্কৃতি চর্চার জন্য ভীষণ ভীষণ ভাবে একটা হুমকি আমি মনে করব। এখানে হ্যাঁ, সম্ভাবনার থেকে কিন্তু আমাদের আমার যেটা মনে হয় যে আমাদের সমস্যাটা অনেক বেশি। সমস্যা বেশি, এখন সমস্যা অনেক বেশি, আমাদের চারুকলা শিক্ষা প্রসারে সমস্যা অনেক বেশি। এখানে আমাদের শ্রদ্ধেয় হচ্ছে মুখ্য আলোচক, তিনি যে শিক্ষা ব্যবস্থায়, যে চারুকলা শিক্ষা ব্যবস্থায় যে বিষয়গুলো তুলে এনেছেন, যে আসলে উপযুক্ত পরিকাঠামো, যন্ত্রপাতি এবং পাঠাগার এগুলো থাকা খুব দরকার। এগুলোর অবশ্যই দরকার। আমি তার থেকেও আগে মনে করি যে আগে ভালো শিক্ষক দরকার। শান্তিনিকেতনের উদাহরণ এখানে বারবার এসেছে, আপনি লক্ষ্য করবেন শান্তিনিকেতনে কিন্তু খুব ভালো পরিকাঠামো ছিল না। যখন এই গোল্ডেন সোনালী মানুষগুলো শান্তিনিকেতন থেকে বেরিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে, তখন কিন্তু তারা খুব বেশি যে পশ একটা কোনো ক্যাম্পাস বা পশ কোনো ইনফ্রাস্ট্রাকচারের মধ্য থেকে তারা পড়ে এসেছে এরকম নয়। আমরা জানি যে তারা গাছতলায় পড়াশোনা করেছেন, গাছতলায় তারা পাঠ গ্রহণ করেছেন, কিন্তু তাদের মননটা যারা তৈরি করে দিয়েছেন তারা ছিলেন প্রকৃত শিক্ষক। আমাদের দেশে এখন সেটার কিন্তু খুব অভাব। এই শিক্ষা ব্যবস্থায় রাজনৈতিক একটা দুর্বৃত্তায়ন চলছে, সেটা কম বেশি আমরা সবাই স্বীকার করি, বিশেষ করে আমাদের দেশের প্রেক্ষাপটে আমি বলি। এখানে মানে পুরোপুরি শিক্ষকরাও কিন্তু অনেক কিছু নিয়ন্ত্রণ করতে পারে না। এখানে কিন্তু নিয়ন্ত্রণ অনেকটা রাজনৈতিক নেতাদেরই থাকে। তো নেতৃত্ব এবং শিক্ষা দুটো পাশাপাশি কিন্তু একটা সংঘাতপূর্ণ অবস্থায় চলে এসছে। আমি চাইলেও কিন্তু আমার সিলেবাসে মঈনুদ্দিন খালেদ সাহেব যেভাবে বলেন আমি সেটা আনতে পারবো না, কারণ আমাকে প্রেসক্রাইব করা আছে।
কোন কোন দিকে আমি হাঁটবো, সেই দিক নির্দেশনা যারা দিচ্ছেন সেই দিক নির্দেশকদের কিন্তু আসলে সংস্কৃতি নিয়ে তাদের বেশি চর্চা করা উচিত, কারণ রাজনীতি শেষ কথা, আলটিমেট রিয়েলিটি কিন্তু রাজনীতি, পলিটিক্স সবকিছু নিয়ন্ত্রণ করে। তো সেই জায়গাটা যদি সংস্কৃতিবান না হয়, সেই জায়গায় যদি আমরা দৃষ্টি পরিবর্তন করতে না পারি, আমাদের নিজ থেকে আসলে আমাদের এই এই কথাগুলো উচ্চবাচ্য করে কোনো লাভ হবে না, কারণ সবকিছুই টপ ডাউন অ্যাপ্রোচ, উপর থেকে আসে। সেই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সংকট সৃষ্টি করে ফেলেছে অলরেডি। মানে এখন আমরা বলতে পারবো না যে আমরা উত্তরণ করতে পারবো না, সময় শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের শুরু করতে হবে জাহিদ মোস্তফার যে নির্দেশ, মানে উনি যেটা বললেন যে একদম স্কুল লেভেলের পাঠ্যক্রম থেকে, এবং বাচ্চাদেরকে, শিশুদেরকে আসলে মনতোষ শিশুতোষ ভাবনার জিনিসগুলো দিয়ে তাদেরকে আসলে পাশ্চাত্য ভাবনা থেকে সরিয়ে আনতে হবে। এবং একেবারে শিশুদের ভাবনা থেকে যদি আমরা সরিয়ে আনতে না পারি, তাহলে আমরা কোনোদিনই সংস্কৃতি শেখাতে পারবো না, কারণ আমরা সংস্কৃতি থেকে ছিন্নমূল হয়ে যাচ্ছি। তো আমি কথা বাড়াবো না, এখানে আমি আবারও একই কথাই বলছি যে আমি সবার কাছে অনেক কৃতজ্ঞ এবং সবার কাছেই আমি শিখছি, আমি এখনো শিক্ষানবিশ। বিশেষ করে এখানে সবাই যারা আছেন তারা আমি মনে করি যে বয়সে তো বটেই, শিক্ষা দীক্ষায় পাণ্ডিত্যে তারা এতটাই দীর্ঘাঙ্গী, আসলে আমি তার তুলনায় একেবারেই অবুঝ শিশু। তো আমার ভুল ত্রুটি আপনারা মার্জনা করবেন। আর আমি আসলে মানে বক্তৃতা দেওয়ার মানুষ নই। আপনারা যেমন জানেন আমি প্রিন্ট মেকিং পড়াই। আমি খুব একটা তত্ত্ব যে জানি সেরকম না, জাস্ট আমি আমার অবজারভেশনটা শেয়ার করলাম আর কি। তো আপনাদের সবাইকে ধন্যবাদ, এবং এরকম একটি ওয়েবিনারের সুযোগ দেওয়ার জন্য আমি ওয়েবিনারের কোঅর্ডিনেটর জনাব প্রফেসর ডক্টর আব্দুস সোবহান হীরা, ওনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। খুব ভালো সঞ্চালনা করেছেন তাজরিন বিন্নি, তাকেও আমি ধন্যবাদ জানাই। এবং আপনারা যে আমার কথা মন দিয়ে শুনলেন, এজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। সবাইকে আপনাকে অনেক ধন্যবাদ। আমরা অনেক সুন্দর একটা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমরা চলে যাব আমাদের সভাপতির কাছে, প্রফেসর ডক্টর সিদ্ধার্থ শঙ্কর তালুকদার। আপনি যদি আপনার আলোচনাটা শুরু করতেন। উনি কি আছেন আমাদের সাথে? হ্যাঁ, আমাকে দেখা আচ্ছা, যাচ্ছে না? এখন দেখতে পাচ্ছি আমরা। জি, ধন্যবাদ তাজরিন বিন্নি। জি। আমি প্রথমে যেটা বলতে চাচ্ছি যে আমার পূর্ববর্তী বক্তা, আমার স্নেহাস্পদ নিহারঞ্জন সিং, যে কথা বলে তিনি বক্তব্য শুরু করেছিলেন যে নিঃসন্দেহে তার পূর্ববর্তী বক্তারা খুব সুন্দরভাবে বক্তৃতা করেছেন, তাদের পাণ্ডিত্য যার মধ্য দিয়ে প্রকাশিত। সে তুলনায় তিনি নেহাত শিশু হলেও তিনি যে তার সুন্দর বক্তব্য দিলেন, সেই জন্য আমি নিজে গর্ব অনুভব করছি, কারণ আমি মনে করি যে তিনিও পাণ্ডিত্যে পরিপূর্ণ হয়ে উঠেছেন। এবং সাথে সাথে আমিও ভেবেছিলাম যে যেহেতু আমার একজন সহকারী পাওয়া গেল যে একটু কম বলতে পারবেন, কিন্তু আমি এখন আতঙ্কিত যে আমার চেয়ে তিনি অনেক ভালো বলেছেন। তো তবুও যেহেতু সভাপতির কাজ হলো সবাই বসে থাকা, মূলত সবার আসন অলঙ্কৃত করা। তবে আজকের আলোচক আমার বন্ধুদ্বয় পরাগ রয় এবং মঈনুদ্দিন খালেদ, এবং তারপরে জাহিদ মুস্তাফা, এবং সবশেষে নিহারঞ্জন সিং যে বক্তব্যগুলো দিলেন, তার আগে আমি আমার হীরা সোবহানকে প্রথমে এটা বলতে একটু ভুল হয়ে গেল, ধন্যবাদ জানাচ্ছি যে তিনি আমাকে এই অনুষ্ঠানে সম্পৃক্ত করেছেন এবং পরিশেষে আমাকে এই অনুষ্ঠানের সভাপতির পদেও অলঙ্কৃত। আমি যেটা বলতে চাচ্ছিলাম, সবার আলোচনা থেকে যেটা বেরিয়ে এলো, যেটা হলো আত্মজাগৃতি, মানে বিশেষ করে মঈনুদ্দিন খালেদ এবং পরাগয়ের বক্তব্য থেকে এসছে যে আমাদের আত্মজাগৃতি দরকার। প্রবলেমগুলো, আমি একটি ঘটনা, আমি সুবক্তা কখনোই ছিলাম না, হওয়ার দুঃস্বপ্ন দেখি না, কিন্তু কয়েকটি কথা এখানে উল্লেখ করবো। যে এখানে চ্যালেঞ্জ যেগুলো বলা হচ্ছে প্রাতিষ্ঠানিক শিল্প শিক্ষায়, আধুনিক শিল্প শিক্ষায়, আমার সৌভাগ্য হয়েছিল শান্তিনিকেতনে 4 বছর থাকা। সেখানেও আমি দেখেছিলাম শিক্ষক এবং বিশেষ করে সিনিয়র ছাত্রছাত্রীদের মধ্যে একটা দুটো ভাগ ছিল। একদল বলতো যে প্রাতিষ্ঠানিক শিল্প শিক্ষা দরকার,
আরেকজন বলতো না দরকার নেই। যারা বলতো যে দরকার, তারা বলতো যে শিল্পকে কিছু জেনে শুনে অগ্রসর হওয়া উচিত। অন্য দল বলতো যে মানুষের মধ্যে যে স্বভাবগত যে যে শিল্প প্রতিভাটা থাকে এখানে ভর্তি সেটা ধ্বংস করা হয় এসব জিনিসটা। যেটা পরবর্তীতে আমি ঢাকা চারুকলাতে দেখেছি। আচ্ছা, এটা এক প্রসঙ্গ। তো এটার সমন্বয় দরকার। আরেকটা হলো আমি একটা প্রবলেম ফেস করতাম ঢাকা চারুকলা পড়ার সময়। আমরা বিএফএ লেভেল পর্যন্ত আমাদেরকে বাস্তবধর্মী কাজ শেখানো হতো, দীর্ঘদিন ধরে আমরা শেখাতাম। এমএফএ এসে বলা হতো যে ভেঙে, কিন্তু আমরা কিচ্ছু জানতাম না ভেঙে ফেলার ব্যাপার। এবং আমাদের আমি শ্রদ্ধার সঙ্গেই স্মরণ করেও আমাদের শিক্ষকদের বলতাম যে তারাও আমাদের সেইভাবে দিক নির্দেশনা দেননি। কিন্তু সৌভাগ্যবশত সেই সময় ঢাকায় অনুষ্ঠিত হচ্ছিল আন্তর্জাতিক প্রদর্শনীগুলো, ন্যাশনাল প্রদর্শনী, কিছু সিনিয়র ভাইদের কাছ থেকে আমরা সেই ভাঙার পথগুলো কিছুটা বুঝতে সমর্থ হয়েছিলাম। এবং পরবর্তীতে আমি সৌভাগ্যক্রমে একটি বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক হিসেবে যোগদান করার পর সেই সমস্যাটা আমার মাথায় ছিল। তো ফলে মাস্টার্সে উঠেই তারা আধুনিক শিল্প চর্চা করবে, সমকালীন শিল্প চর্চা করবে, সেটা তো চট করে সম্ভব নয়। আমরা অনার্সে থার্ড ইয়ার থেকে কিছু নিরীক্ষাধর্মী কাজের সন্নিবেশ ঘটিয়েছি, সেটা কিছুটা সুফল হয়তো দেখা দিয়েছে। এটা একটা দিক গেল। আর আমাদের ডক্টর নিহার রঞ্জন সিং এবং জাহিদ মোস্তফা এবং অন্যান্যরাও বলেছেন যে, এবং আমিও ব্যক্তিগতভাবে মনে করি আমাদের চারুশিল্পের বিকাশে অন্যতম একটি বাধা হচ্ছে সামাজিক বাধা, যেটার সাথে স্বাভাবিকভাবেই ধর্মীয় ব্যাপারটিও জড়িত, যেটা সাম্প্রতিক উদাহরণ ভাস্কর্য বিরোধী একটা মুভমেন্ট। তবে সৌভাগ্যের ব্যাপার যে ক্ষমতাসীন দল সেটাকে দৃঢ়ভাবে মোকাবেলার চেষ্টা করছে, এটা একটা পজিটিভ। আর জাহিদ মুস্তাফা যেটা বললেন এটা আমার কাছে খুব প্রণিধানযোগ্য মনে হয়েছে, যে চারু শিক্ষাটা স্কুল লেভেল থেকে এবং প্রাথমিক লেভেল থেকেই সম্পৃক্ত করা যায়, করা দরকার। এবং এটা হয়তো কিছুটা আশাপ্রদ হওয়ার মতো ব্যাপার যে আমরা একটা সামনে যে একটা নতুন পাঠ্যক্রম করতে যাচ্ছে সেখানে সংস্কৃতি, এই যথাযথ শিরোনামটা আমার মনে নেই, এই ধরনের একটা সাবজেক্ট ইনক্লুড করার সম্ভাবনা দেখা দিচ্ছে। তা আমরা স্বাভাবিকভাবেই ধরে নিতে পারি সেখানে নৃত্য, সঙ্গীত, চারুকলা সন্নিবেশিত হবে। এবং জাহিদ মোস্তফা ঠিকই বলেছেন যে চারুকলায় প্রাথমিক দিক থেকেই, শিশুকাল থেকেই, যেটা মনিউদ্দিন খালেদ আশঙ্কা প্রকাশ করেছেন এবং যেটা তিনি বাস্তব মানে সচক্ষে দেখেছেন, অনুধাবও করেছেন, যে পাট কি জিনিস, পাট গাছের তক্তা হয় কিনা, এই যে ভয়াবহ ব্যাপারগুলো দেখা যাচ্ছে, মানে একটা উল্লম্ফন ঘটে গেছে। মানে বিশেষ করে আমাদের যে রুট সেখান থেকে তারা উল্লম্ফন ঘটে একটা পাশ্চাত্যমুখী হয়ে গেছে। এটা নিঃসন্দেহে বলা যায় যে যে সত্য রবীন্দ্রনাথের যে কথাটা ছিল, দেখা হয় না এই চক্ষু মিলিয়া ঘর শুধু রূপা ফেলিয়া, একটি ধানের শেষে ভিতরে খুশি শিখে আনি, সবকিছু আমাদের দ্বার প্রান্তে আছে, আমরা সেগুলো ভুলে যাই, আমরা পরমুখাপেক্ষী হতে চাই। এটার আরেকটি অন্যতম কারণ আগে প্রফেসর মনিউদ্দিন খালেদ এটা স্বীকার করবেন কিনা, যে ব্যাপকভাবে অবয়ববিহীন দিকে একটা আধিক্য পরিলক্ষিত হচ্ছিল বাংলাদেশের দিকে, বিমানবীকরণ যে ঘটছে, এটার একটা অন্যতম কারণ হতে পারে। এবং এটা হয়তো সত্যি যে বাংলাদেশে যারা দুর্দান্ত প্রতাপের শিল্পীরা ছিলেন বা দু একজন আছেন, তারা সবকিছু দণ্ডমন্ডের কর্তা ছিলেন। তারা এক্সিবিশন গুলো যে হতো সেখানে ছবি বাছিয়ে তারা থাকতেন, অ্যাওয়ার্ডও নির্বাচন করতেন তারা। ফলে তাদের যে দর্শন বা তারা যে তাদের যে কি বলবো, তারা যেটা পছন্দ করতেন সেটাকে প্যাট্রন করতেন তারা। তা ফলে তার অনুগামীরা, প্রজন্মের শিল্পীরা ওই এক ধারার ছবি আঁকার দিকে অগ্রসর হয়েছিল।
এটা একটা বিপজ্জনক ছিল। আমি মনে করি একজন শিক্ষক হতে পারেন তিনি মূর্ত ধারার খুব একজন প্রসিদ্ধ আঁকিয়ে, কেউ আবার খুব বিমূর্ত ধারার, কেউ সুরিশ ধারার, কেউ কিউবিক ধারার। কিন্তু আমি যখন শিক্ষা দেব, একজন শিক্ষার্থী ধারায় যে কোনো ধারাতেই আঁকতে পারে, কিন্তু আমাকে থাকতে হবে নির্মোহ, নিরপেক্ষ, একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। আচ্ছা, আর এই তো, আমার তো বিশেষ কিছু বলার নেই, আমি এই ধরনের বললাম আর কি। তবে এই বাধাগুলো দূর হতে হলে এই বক্তাদের মধ্যে থেকে যেটা এসেছে, আত্ম জাগৃতি দরকার, এবং একই সাথে সাথে দর্শনকে সমৃদ্ধ করা দরকার। জাহিদ মোস্তফার মুখ থেকে যেটা এসছে, যে এই জন্য যথাযথ এবং সঠিক শিক্ষক নির্বাচন দরকার প্রতিষ্ঠানগুলোতে। এখানে কিছু কিছু ক্ষেত্রে ব্যত্যয় ঘটছে। মানে অনেকে যেমন শিক্ষকরা যেমন অনেকে যারা হয়েছে যারা জাস্ট চাকরি করতে আসছেন আমার কাছে মনে হয়, এবং আপনারা স্বীকার করবেন কিনা, একসময় চারুশিল্প শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সত্যিকার অর্থে যারা শিল্পী হতে চায় তারাই ভর্তি হতো। হয়তো তার একাডেমিক রেজাল্ট মানে নিচের দিকে অত ভালো ছিল না, কিন্তু এখন বিপুল সংখ্যক এসএসসি তে খুব ভালো রেজাল্ট করা ছাত্রছাত্রীরা ঢুকছে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, তাদেরকে আমি জিজ্ঞাসা করেছিলাম, তোমরা কি চারুকলায় ভর্তি হতে এসেছো, পড়তে শিল্পী হয়ে? না, সত্যি কথা তারা বলে যে আমরা একটা সার্টিফিকেট পেতে এসেছি। তো এগুলো খতিয়ে দেখা দরকার যে এই সম্ভব এই প্রবলেম গুলো কিভাবে দূর করা যায়। ব্যাপক সংখ্যক ছাত্র ভর্তি করিয়েও ব্যাপক সংখ্যক শিল্পী প্রোডাকশন সম্ভব কিনা সেটা ইতিহাসই বলতে। তো আমার এটুকুই বলছি, আমার বক্তব্য এখানে শেষ করছি। অনেক ধন্যবাদ। আমরা একদমই আলোচনা শেষ। আমি যে কোনো দিনই আমার মনে হয় যে আমি মাইনুদ্দিন খালেদ স্যারের ক্লাস করতে আসলে চলে যেতে পারি, করোনাটা শেষ হলে। এত এত মজা লেগেছে বা আমার এত ভালো লেগেছে, আসলে এত সত্যি কথা এখনো যে মানুষের বলার সাহস আছে, এই সাহসটা অনেক দরকার আমাদের সবার জন্য। আসলে যেই সাহসটা, জাহিদ মুস্তাফার কথায় যদি আমি ফিরে যাই, যে শিশুদের মধ্যে এই যে সরলতাটা থাকে, সেটাকে যেন আমরা না সরিয়ে দিয়ে ওই সাহসটা আমরা দেই। দেয়ালে আঁকতে চাইলে দেয়ালে আঁকো, দেয়াল নোংরা হোক কিছু হবে না, আমার বাসাটা সুন্দর হচ্ছে, বা এলসা না দেখিয়ে আমরা যেন আমাদের শিল্পটাকে আসলে তাদেরকে ধারণ করতে শেখাই। এখন আমরা অলমোস্ট 1 ঘন্টা পার করে ফেলেছি, তো আমি আজকের আমাদের ওয়েবিনারটা এখানেই শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ। আমি আশা করি যে আবার হয়তো ওয়েবিনারের একটা নেক্সট এপিসোড নিয়ে কারো না কারোর সাথে দেখা হয়ে যেতে পারে আমার। সবাই ভালো থাকবেন। আমি এখানেই আজকের মতো শেষ করছি। ধন্যবাদ। আয়োজকদের ধন্যবাদ। আয়োজকদের সবাইকে ধন্যবাদ, বিশেষ করে মান্নান, হীরা, আমাদের অনেককাল পরে দেখলাম। আমাদের কোঅর্ডিনেটরকে সবচেয়ে বড় ধন্যবাদ, ডক্টর হীরা সোভান, ওনাকে অনেক ধন্যবাদ যে উনি এত কষ্ট করে এত সুন্দর একটা আয়োজন আসলে করেছেন। তারপর সিদ্ধার্থ দা, সবাইকে ধন্যবাদ। নিহার রঞ্জন সিংহ, পরাগ রায়, সবাইকে ধন্যবাদ জানাই। এই ওয়েবিনারের মাধ্যমে আপনাদেরও সবার একটা এই কোভিড এর মধ্যে দেখাও হয়ে গেল, ছোট্ট একটা আড্ডার মতো হয়ে গেল। আমি আশা করি সবারই ভালো লেগেছে। আমার কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও ধন্যবাদ। আমার ভুল ত্রুটি থাকলে সবাই হচ্ছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি ওরকম রেগুলার কোনো উপস্থাপক না, আমার আর্ট বিষয়টা অনেক ভালো লাগে বা ফ্যামিলিতে অনেক আছে দেখে হয়তো পড়া হয় বা জানার ওই ইচ্ছাটা আছে, সে কারণে আমার আজকে এখানে একটু উৎসাহী হয়ে আসা যে এতগুলো গুণী মানুষের সাথে আমার একটু আড্ডা দেওয়া হবে আর কি অফিসের পরে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমি এখানেই শেষ করছি। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, সবাই ভালো থাকবেন। সবাইকে অনেক শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন বছর আসছে, নতুন বছরে সবাই সুস্থভাবে ইনশাআল্লাহ থাকবো, আবার দেখা হবে। জি, ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ।